আচ্ছা, কথা কি শোনা যাইতেছে? আমার কথা ক্লিয়ার শোনা যায়? কথা ক্লিয়ার শোনা গেলে একটু জানাও। আচ্ছা, কথা কি শোনা যাইতেছে? আমার কথা ক্লিয়ার শোনা যায়? আচ্ছা, সব ঠিকঠাক থাকলে আমরা তাহলে শুরু করি। আচ্ছা, ঠিক আছে। যারা সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা সমানতা পড়বো। তার আগে তোমাদের মধ্যে কিছু কনফিউশন ছিল যে নামকরণ নিয়ে, ওইটা আমরা এই ক্লাসের একটু লাস্টের 30 মিনিটে দেখবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট হবে আমরা সমানতা, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজান দিতেছে। তো আমি একটু স্লাইডগুলো তোমাদের দেখাই, কি কি আজকে আমাদের পড়াবো। তো আমরা যে তোমাদের নামকরণটা পড়াইলাম, একটু মনে রেখো যে নামকরণ থেকে আসলে তেমন মানে একটা এমসিকিউ, সর্বোচ্চ একটা এমসিকিউ দেয়। নামকরণ থেকে কি দেয়? একটা এমসিকিউ দেয়। এছাড়া কোনোদিন কোনো রিটেন মিটেন কোনো কিছুই আসবে না, একটা এমসিকিউ শুধু। তো নামকরণ যেহেতু একটা জটিল টপিক, আসলে অনেক বড় টপিক, অনেক কিছুই আছে, তো এই জন্য অনেক সময় লাগে, অনেক কয়েকটা লেকচার নেওয়া লাগে। বাট আমরা তোমাদের 2টা লেকচারে যতটুকু শিখাইছি, এটা বাকি সবকিছুর জন্য এনাফ, ঠিক আছে? বোর্ড পরীক্ষায়ও এগুলোর বাড়ি থেকে খুব একটা আসবে না। তাও আমি কিছু কঠিন কঠিন নামকরণ আজকে তোমাদের এই ক্লাসের শেষে দেখাবো। ওগুলো যদি পারো তাহলে বাকিগুলো তোমরা পারবা। দেন এই সমানতাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা 100% টপিক, 100% কমন টপিক, ঠিক আছে? 100% কমন টপিক, যেখান থেকে কোশ্চেন আসবেই, বোর্ড পরীক্ষা বলো বা ভর্তি পরীক্ষা বলো, এই সমানতা থেকে প্রশ্ন আসেই। আর এই প্রশ্নগুলো এই ক্লাসটা করার পর তোমাদের আর সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে সমানতাটা তোমরা একটু অবশ্যই লেকচারগুলো একটু নোট করবা। তাইলে আমি শুরু করতেছি, ঠিক আছে? এই 8:30 থেকে 8:45-50-এর মধ্যে আজান দিতে থাকে, তো এই জন্য আমরা একটু লেট করে আসলাম। তাও দেখেছি এখানে আজান দিতেছে। আচ্ছা,
আচ্ছা, তাহলে শুরু করতেছি, ঠিক আছে? তাহলে মনোযোগ দাও। প্রথমে দেখো সমানতা। তোমরা এই টপিকটা কিন্তু আগে সবাই নাম একটু একটু পড়ছো। সমানতা নামটা একটু একটু পড়ছো। সমানতা থেকে আসলে কি আসে? সমানতার প্রথমে আমরা একটু ডেফিনেশনটা দেখে নিই, সমানতা আসলে কাকে বলে। তোমরা আমরা বিভিন্ন যৌগ তোমাদের দেখাইছি, বিভিন্ন যৌগের সংকেত কিভাবে লিখতে হয় দেখাইছি। তো আমরা তোমাদের নর্মালি যেগুলা লিখি, আমরা কিভাবে লিখি? এই যে C3H7OH এরকম লিখি। তাহলে এই যে এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হলো আণবিক সংকেত, ঠিক আছে? আণবিক সংকেত, এটা হলো আণবিক সংকেত। আর গাঠনিক সংকেতটা কেমন? এই যে CH3, CH2, CH2OH, এইটা হলো কিন্তু আমার কি গাঠনিক সংকেত, ঠিক আছে? গাঠনিক সংকেত। তাহলে এইভাবে যখন আমরা লিখবো সেটা হয়ে যাবে আণবিক সংকেত, আর এইভাবে যখন সাজায় লিখবো তখন গাঠনিক সংকেত। তবে দেখো এই যৌগটা, তোমার যদি এই যে যৌগটা দেয়, এই যৌগটা দিলে তুমি কি ভাববা যে সেটা এই যৌগ হবে, ঠিক আছে? এরকম হলে অ্যালকোহল। বাট এই যৌগটা আবার কি হয়ে যায় জানো? CH3, CH2O, CH3, এইটাও তো লেখা যায়। দেখো এখানে কার্বন আছে, এই যৌগে কার্বন আছে কয়টা? কার্বন আছে 3টা। তাহলে এখানেও দেখো কার্বন আছে 3টা। এই যৌগে হাইড্রোজেন আছে কয়টা? দেখো এই 7 আর 1 8। তাহলে এই যৌগে দেখো হাইড্রোজেন আছে 8টা। এই যৌগে অক্সিজেন আছে একটা, এই যৌগে অক্সিজেন আছে একটা। তাহলে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম তো একটা ইথার, তাই না? এটা হলো কি? মিথাইল ইথাইল ইথার। এই ইথার যখন আমরা পড়াবো তখন কেমনে নামকরণ করে এটা আমরা বলবো। তবে এটা হলো কি? মিথাইল, এটা হলো মিথাইল ইথাইল ইথার। তাহলে দেখো তোমারে আমি দিলাম একটা, বাট এটা আসলে দুইটা নাম আসতেছে। তাহলে কি একটা ঝামেলা হয়ে গেল না? যে একটা নাম আমি বললাম, যে তোমার আমি এই যৌগটা দিলাম, বাট তোমাদের মধ্যে কেউ লিখলা এইটা, আবার কেউ লিখলা এইটা। এখন দুইটাই তো সঠিক, কারণ C3H7OH মানে এই কার্বন 3টা এর মধ্যেও আছে, হাইড্রোজেন 8টা এর মধ্যেও আছে, অক্সিজেন একটা এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে। তাহলে এই যৌগ হলো আণবিক সংকেত, বাট এর গাঠনিক সংকেত কিন্তু একটার বেশি হইতে পারে, 2টা বা 3টা হইতে পারে। তাহলে এই যে যে কোনো একটা যৌগের আমরা আণবিক সংকেত থেকে 2-3টা গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগ পাইতেছি, যাদের কিন্তু ধর্ম আলাদা। কারণ এই হলো ইথার আর এই হলো অ্যালকোহল, দুইটার ধর্ম কিন্তু আলাদা। বাস্তবে হয়তো দেখবা, মানে বাস্তবে ধর্ম আলাদা, ঠিক আছে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আলাদা, সবকিছু আলাদা। তাহলে একটা আণবিক সংকেত থেকে আমরা দুইটা আলাদা আলাদা যৌগ পাইতেছি, ঠিক আছে? তাহলে এইটাই আসলে সমন্বতা, ঠিক আছে? যে গাঠনিক সংকেত একটা থাকবে, বাট ওই একটা গাঠনিক সংকেত, একটা আণবিক সংকেত থাকবে, বাট ওই একটা আণবিক সংকেত থেকে আমরা কয়েক প্রকার গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগ বানাইতে পারি। তাহলে এইটা হলো আমার কি? এইটা হলো আমার সমানতা, ঠিক আছে? তাহলে এইটা হলো আমার সমানতা। তাহলে এই বিষয়টা বুঝছো কিনা যে সমানতা কি? তাহলে সমানতা আমি যদি সংজ্ঞার মধ্যে যাই, দেখো সংজ্ঞার মধ্যে বলছে যেসব জৈব যৌগের আণবিক সংকেত এক, তাহলে আণবিক সংকেত এক থাকবে আমাদের, ঠিক আছে? এবং এদের গাঠনিক সংকেত ভিন্ন, তাহলে আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই যে এরকম, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা কার্যকরী মূলক, মানে কি গঠন আলাদা হয়ে গেল। তাহলে আণবিক সংকেত এক এবং গাঠনিক সংকেত ভিন্ন। আর এই ভিন্ন গাঠনিক সংকেত হওয়ার কারণে এদের মধ্যে কি হয়? ভৌত আর রাসায়নিক ধর্মাবলীর পার্থক্য ঘটে, তাই না? ভৌত রাসায়নিক ধর্মাবলীর পার্থক্য ঘটবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পার্থক্য ঘটবে। কারণ অ্যালকোহল হলো একরকম আর ইথার হলো আরেক রকম, তাই না? দুইটা তো আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয়, তাহলে তাদের তো ধর্ম আলাদা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আলাদা। তাইলে আণবিক সংকেত এক বাট গাঠনিক সংকেত আলাদা হওয়ার কারণে তাদের কিন্তু ধর্মই আলাদা হয়ে যেতেছে। তাহলে এইটাই হলো, এই যে যেই দুইটা আমরা যোগে পেলাম, এই দুইটা যোগ একজন আরেকজনের সমানও বলা হয়, ঠিক আছে? আর এই প্রক্রিয়াটার নাম হলো সমানুকরণ বা আইসোমারিজম, ঠিক আছে? তাহলে সমানুকরণ বা আইসোমারিজম, এটা কি বুঝছো? সমানুকরণ বা আইসোমারিজম। তাহলে সমানুকরণের সংজ্ঞাটার মধ্যে আমরা কি বললাম? সমানুকরণের সংজ্ঞাটার মধ্যে এদের আণবিক সংকেত এক থাকা লাগবে, ঠিক আছে? আণবিক সংকেত এক বাট গাঠনিক সংকেত আলাদা। আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত আলাদা, এবং ওদের ধর্মের মধ্যে কিন্তু আসলে পার্থক্য ঘটে, ঠিক আছে? তাহলে এরপরে আসো নেক্সটে। এখন এটা তোমার এই যে আছে, তাহলে আমি কিন্তু এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখা দিলাম। এই একটা যৌগ থেকে দুইটা যৌগ আমি পাইতেছি, এটা একটা সমাণু, আর এই যে একটা এইটা একটা দেখলাম, এটা কিন্তু একটা কি 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, 3 কার্বন বিশিষ্ট কি অ্যালকোহল, মানে কি প্রোপানল। প্রোপানল, তাহলে এই প্রোপানল আর মিথাইল ইথাইল ইথার এই দুইটা কিন্তু একজন আরেকজনের সমাণু, ঠিক আছে? আর প্রক্রিয়াটার নাম হলো কি সমানুকরণ। তাহলে এবার সমানুকরণের শ্রেণীবিন্যাসে আসো। এই সমানুকরণ তোমাদের বই দুইটা দেওয়া আছে, একটা আছে গাঠনিক সমানতা আর একটা স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। এই যে আমি যেটা দেখালাম এটা হলো গাঠনিক সমানতা। কেন? কারণ যৌগ দুইটার গঠনই আলাদা। দেখো মানে এর একটা আলাদা, তোমার কি এর কার্যকরীমূলক আলাদা, এর কার্যকরীমূলক আলাদা, মানে দুইটা জিনিস প্রায় আলাদা গঠন। বাট যদি এমন দেখা যায় তো যে মনে করো যে
এই যে এটা একটা দণ্ড, ঠিক আছে? তাহলে এই একটা দণ্ড মনে করো, এই দণ্ডটা আর নিচে আমি আর একটা দণ্ড দিলাম। তাহলে এই দুইটা দণ্ডের মধ্যে পার্থক্য কি কত গো? এই দণ্ডটা জাস্ট আমি একটু ঘুরাই দিছি, তাই না? এটা উল্টা একটু ঘুরাই দিছি। তাহলে এই যে যেটা হইলো, এইটা কিন্তু আমার কি স্টেরিও সমানতা। স্টেরিও বলতে স্টেরিওর মধ্যে যে এক কথায় এটা ত্রিমাত্রিক বিন্যাস চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ত্রিমাত্রিক ত্রিমাত্রিক বিন্যাস মানে কি, যেটা ডান পাশে ছিল ওটা বাম পাশে চলে গেছে, যেটা বাম পাশে ছিল ওটা ডান পাশে চলে গেছে, যেটা উপরে ছিল ওটা নিচে চলে গেছে, যেটা নিচে ছিল একটা উপরে চলে গেছে। মানে এক কথায় তারে তোমার হাতে একটা কলম আসছিল, কলমটা তুমি উল্টা দিকে ঘুরাই দাও, ঠিক আছে? তো কলমটা তো আসলে কোনো চেঞ্জ হয়নি, জাস্ট কলমটার ডিরেকশন চেঞ্জ হয়েছে, বা কলমটার অবস্থান বা রোটেশন করছি আমি, তাই না? তাহলে এরকম অবস্থান চেঞ্জ হবে, বাট জিনিসটা সেম, বাট ওটা একটু ঘুরে যাবে বা অন্যদিকে ঘুরবে। এইটার কারণে যে সমানতাগুলো হয় এটারে বলে আমরা ত্রিমাত্রিক সমানতা বা স্টেরিও সমানতা, ঠিক আছে? তো গাঠনিক সমানতা পুরো গঠনই আলাদা, মানে কলমটার বাম পাশটা মানে এক পাশটা তুমি ভেঙে আরেক জায়গাতে ঢুকাই দিছো, মানে পুরো গঠনই চেঞ্জ করে ফেলাইছো, ঠিক আছে? আর বিন্যাস স্ট্রাকচারই চেঞ্জ করে ফেলছো। আর স্টেরিও বা যে ওটা হলো গাঠনিক সমানতা, যেখানে স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আর স্টেরিও সমানতায় যৌগ অমনই থাকে, বাট সেটা একটু ঘুরে যায়, উল্টা দিকে ঘুরে যায়, যে নিচে ছিল সে উপরে যায়, যে উপরে ছিল সে নিচে যায়, ঠিক আছে? মানে সে শুধু একটু রোটেশন করে। তাহলে স্টেরিও সমানতা আছে দুইটা, একটা জ্যামিতিক সমানতা যেটার সিস্টার্স বলে, আর একটা আলোক সক্রিয় সমানতা, এটা আমরা পরে দেখাবো, এগুলা ব্যাখ্যা আছে বিস্তারিত। আর গাঠনিক সমানতা পাঁচটা, এটা একটা চেইন সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, মেটামারিজম, টোটোমারিজম, এই পাঁচটা। এগুলো এক্সাম্পল এমসিকিউ এর জন্য লাগে, এমসিকিউ এখান থেকে আসে, ঠিক আছে? এমসিকিউ এখান থেকেও আসে, এখান থেকেও এমসিকিউ আসে, এই এক্সাম্পল গুলো থেকে বেশি আসে। তাহলে সমানতার ডেফিনেশন আমরা বললাম, সমানতা গাঠনিক সমানতা কেমনে হবে, জাস্ট গঠন আলাদা, মানে কি কার্যকরী মূলকই চেঞ্জ হয়ে যাবে, যৌগটার ধর্ম টর্ম সবই চেঞ্জ হয়ে যাবে। স্টেরিও সমানতা দেখলাম যে জাস্ট কি ডানটা বামে চলে যাবে, বামটা ডানে চলে যাবে, বা উপর নিচে যাবে, যৌগটা অমনি থাকবে, সে শুধু একটু ঘুরে যাবে, সে একটু রোটেশন করবে। তোমার হাতের কলমটা যদি একটু হালকা ঘুরাই দাও তাহলে ওইরকম এটা, ঠিক আছে? আর কলমটা ভাঙ্গা আরেক জায়গাতে যদি ঢুকাই দাও সেটা হয়ে যাবে গাঠনিক সমানতা, কারণ তখন গাঠনই চেঞ্জ হয়ে যেতেছে। তাহলে এই সমানতার প্রকারভেদটা আমাদের গেল। তাহলে এই যে আমি যে দেখাইলাম এখানে এই C7 C3H7OH, এখান থেকে আমি প্রোপানল পাইতেছি, এখান থেকে মিথাইল ইথাইল ইথারও পাইতেছি। এইটার নাম মিথাইল ইথাইল ইথার কেমনে হলো এটা আমরা পরে তোমাদের দেখাবো নামকরণের, মানে এই প্রত্যেকটা কম্পাউন্ড যখন পড়াবো তখন ওদের নামকরণটা আরেকটু ভালোভাবে জানবা তোমরা। তাহলে এটা কিন্তু অবশ্যই একটা গাঠনিক সমতা, তাই না? কারণ এখানে কার্যকরীমূলক চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এটা গাঠনিক সমতা। আচ্ছা, স্টেরিও সমতার একটা এক্সাম্পল দিয়ে দেখো। সাপোজ মনে করো যে এখানে কি কার্বন, ডাবল বন্ড কার্বন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে ক্লোরিন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে ক্লোরিন, ঠিক আছে? তাহলে এই যে একটা সমানতা দেখো, তাহলে এই যৌগটার একটা সমানতা কেমন কি হবে যা কত? এই যে কার্বন কার্বন দিলাম, এই যে এখানে ছিল ক্লোরিন, এখানে আমার হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন। তাহলে এই যে যৌগটা দেখো, এই যৌগ থেকে যে আমার এই যৌগ হইলো, এনে পার্থক্য কি? তো এই যে দেখো এই ক্লোরিনটা কিন্তু উপরে চলে গেছে আর হাইড্রোজেনটা নিচে চলে আসছে, তাই না? বাকি সব অমনি আছে। তাহলে এইটারে আমরা বলবো স্টেরিও সমানতা। এটারে আমরা কি বলবো? স্টেরিও। কারণ দেখছো গঠনটা শুধু একটা জিনিস উপরেরটা নিচে চলে আসছে, বাকি সব কিন্তু অমনি আছে, কার্যকরীমূলক, দ্বিবন্ধন, কার্বন সংখ্যা সব সেম, কোনো পার্থক্য নেই। তাহলে এইটা হলো আমার কি স্টেরিও, ঠিক আছে? স্টেরিও সমানতা জাস্ট এরকম, তোমার এরপরে আরো শর্তগুলো দিবে। তার মানে জাস্ট কি ওই হাইড্রোজেনটারে আমি নিচে এনে নিছি আর নিচের ক্লোরিনটারে আমি উপরে নিয়ে গেছি, জাস্ট এই যে অবস্থান, মানে এক কথায় ওদের স্থান, মানে উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, মানে ত্রিমাত্রিক অবস্থানটা চেঞ্জ হবে, সেটা হলো ত্রিমাত্রিক সমানতা, ঠিক আছে? বা স্টেরিও সমানতা। তাহলে এবার আমি এই গাঠনিক সমানতাটা বিস্তারিত আলোচনা করতেছি, ঠিক আছে? গাঠনিক সমানতার যে পাঁচটা আছে, চেইন সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, এই পাঁচটা আমরা এখন বিস্তারিত দেখতেছি। তাহলে এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। তাহলে প্রথমে আসো চেইন সমানতা। তাহলে চেইন সমানতা কি হবে? নামটার কথাই বুঝতেছো যে এখানে চেইন কম বেশি হবে, ঠিক আছে? কি হবে? চেইন ছোট বড় হবে, চেইন ছোট বড়, চেইন ছোট বড়। তাহলে চেইন ছোট বড় মানে কি? কার্বন চেইন ছোট বড়, ঠিক আছে? কার্বন চেইন ছোট বড়, যেমন মনে করো এখানে এই যে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, এই যে একটা যৌগ ছিল, এই যৌগ আমার কি তৈরি করে ফেললো? এই যৌগ মনে করে কি তৈরি করে ফেললো? যে কার্বন, 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 এই কার্বন। তাহলে এই যে যৌগটা এটা তৈরি করে ফেললো, এইটাই কিন্তু আমার কি? এটা হলো চেইন সমানতা। দেখো চেইন সমানতা কেমনে? কারণ প্রথম ক্ষেত্রে এই যৌগে আমার এক লম্বা 5টা কার্বন ছিল, আর এই যৌগে আমার কি হয়ে গেছে দেখো 1 2 3 4। তাহলে চেইনটা ছোট হয়ে গেছে না? একটা চেইন ছোট হয়ে পার্শ্ব একটা তৈরি করছে, তাহলে চেইনটা তো আসলে কি হলো? ছোট হয়ে গেল। এই ছিল তো লম্বা, এই ছিল একটু খাটো, তাহলে চেইন ছোট হলো, এই জন্য এটা চেইন সমানতা।
এখানে বাকিগুলো তোমরা হাইড্রোজেন দিয়ে পূরণ করতে পারবা, যেমন এখানে হাইড্রোজেন কয়টা, 3টা, এখানে হাইড্রোজেন 2টা, কার্বনের হাত তো পূরণ করা আমি শিখাইছি, এখানে 2টা, এখানে 2টা, এখানে 3টা, মানে অমনে করে লিখবা, কিন্তু আমরা বোঝার জন্য এমনি কার্বন দিয়ে তোমাদের দেখাইছি। আর এখানে কি হয়ে যাবে, এই কার্বন CH3, এই হলো CH3, এই হলো CH, এই হলো CH2, এই হলো CH3। তাহলে এখানে মেইন সিকলে আমার কি হবে, সিকল দৈর্ঘ্য কম হয়ে যাবে। সিকল দৈর্ঘ্য কম কেমনে হবে, একটা দুইটা কার্বন পার্শ্ব সিকলে যুক্ত হবে, ফলে প্রধান সিকলটা ছোট হয়ে যাবে। এটা হলো চেইন সমানতা শেষ। 2 নম্বরে আসো অবস্থান সমানতা। অবস্থান সমানতাতে কি হবে, অবস্থান সমানতাতে অবস্থান চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, নামের মধ্যে বুঝতেছো। তাহলে কার অবস্থান চেঞ্জ হবে, এটা হলো কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ, কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ, ঠিক আছে, অবস্থান চেঞ্জ। তাহলে নামের মধ্যে দেখছো অবস্থান সমানতা যেহেতু, তার মানে অবস্থান চেঞ্জ হয়ে যাবে। আর এটা কার অবস্থান চেঞ্জ হবে, কার্যকরী মূলকের। এখন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, দেখবা এই যে এখানে দেখো যে এই CH3 CH2 CH2 OH, এটা একটা যৌগ আছে, ঠিক আছে। এই যৌগ থেকে আমি কি তৈরি করে ফেললাম, দেখো CH3 CHOH CH3, এই যে যৌগটা তৈরি করলাম। তাহলে এইখানে আসলে কি হইলো, এখানে কোন সমানতা হয়েছে, এখানে দেখবা যে আসলে অবস্থান সমানতা হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো কি, এটা হলো অবস্থান সমানতা। কেন, কারণ দেখো এখানে কার্যকরী মূলক কি হলো, OH, তাই না। এই কার্যকরী মূলকটা আগে কয় নাম্বার কার্বনে ছিল, দেখো সবার লাস্ট নাম্বার কার্বনে ছিল না। কার্যকরী মূলক আমার দেখো এখানে এই যে OH-টা ছিল সবার এই কার্বনে OH ছিল, বাট এখানে OH-টা এখন কি করছে, শিফট করে এই জায়গায় চলে গেছে। তাহলে এই OH-টা শিফট করে এই জায়গাতে চলে গেছে, তার মানে কি কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে গেছে। সে আগে এই লাস্ট কার্বনে ছিল, এখন সে এই কার্বনে চলে আসছে। তাহলে এইটা হলো অবস্থান সমানতা, ঠিক আছে। তাহলে কার্যকরী মূলকের অবস্থান সমানতা এটা। এখন ওটা কি, এই যৌগটা কি ছিল, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল যেহেতু মূলক আছে, তার মানে কি নল আসবে। তাহলে 3 কার্বন মানে কি প্রোপ, তাহলে প্রোপানল, তাই না, প্রোপানল বা প্রোপ 1 অল লিখতে পারো, ঠিক আছে। যেহেতু ওই 1 লিখলে আমাদের 1 লেখা লাগে না, জন্য প্রোপানল আমরা। আর এই যৌগটা কি, প্রোপ 2 অল। তাহলে এই যৌগটা হলো কি, এটা হলো প্রোপ 2 অল, ঠিক আছে। কারণ কি, এখানে প্রধান সিকল যেহেতু এর কোনো কি কার্যকরী মূলক হলো OH, আর কোনো পার্শ্ব সিকল নাই, মেইন কার্যকরী মূলক ছাড়া কোনো পার্শ্ব সিকল নাই। ফলে আমি কি পার্শ্ব সিকল বাদ দিয়ে ডাইরেক্ট শব্দমূলে চলে যাব, 3টা কার্বন আছে, তার মানে প্রোপ। তারপর আর তো মানে 2 বন্ধন 3 বন্ধন নাই, মানে কিন কাইন আমার লেখা লাগবে না। তারপর আমার OH মানে ডাইরেক্ট কার্যকরী মূলক কয় নাম্বার আছে, 2 নাম্বার, তার মানে 2 অল, ঠিক আছে। এগুলো নামকরণ আমরা গতকালকে বলছি। তাহলে এই যে প্রোপানল আর প্রোপ 2 অল, বা এটারে আমরা প্রোপানল 2 ও বলি, কি বলি, প্রোপানল 2, ঠিক আছে, 2টা পরে লেখা যায়। তাহলে এই দুইটা কিন্তু অবস্থান সমানতা, কেন, কারণ কার্যকরী মূলকটা অবস্থান চেঞ্জ হয়ে গেছে, শেষ। এবার আসো যে কি এইটা এবার কার্যকরী মূলক সমানতা, এখানে কি হয়ে যাবে, কার্যকরী মূলকে চেঞ্জ হয়ে যাবে, কার্যকরী মূলক চেঞ্জ, ঠিক আছে। তাহলে এখানে কার্যকরী মূলকে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানকার যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে কার্যকরী মূলক আসলে চেঞ্জ কিভাবে হয়, এখানে আমি লাস্টে তোমাদের লিখে রাখছি, দেখো। যেমন একটা যৌগ তোমারে দিল, যেমন এই যে এখানে দেখো যে তোমার যদি অ্যালডিহাইড দেয়, তুমি অ্যালডিহাইড থেকে কিটোন বানাইতে পারবা, কেমনে বানাইতে পারবে একটু পরে আমরা দেখবো। তারপর অ্যালকোহল যদি দেয়, অ্যালকোহল থেকে ইথার বানাইতে পারবা। তাহলে অ্যালকোহল থেকে তুমি যদি ইথার বানাইতে পারতেছো, মানে তোমার যত কার্বন যত হাইড্রোজেন বিশিষ্ট একটা যৌগ দিছে, তুমি তত কার্বন তত হাইড্রোজেন বিশিষ্ট একটা অ্যালকোহল থেকে একটা ইথার বানাই ফেলতেছো, তার মানে এটা একটা সমানতা হয়ে গেল। বাট অ্যালকোহলের যে কার্যকরী মূলক আর ইথারের কার্যকরী মূলক দুইটা তো আলাদা, তার মানে কি কার্যকরী মূলকই চেঞ্জ হয়ে যেতেছে। আর কার্যকরী মূলক চেঞ্জ হওয়া মানে কি, কার্যকরী মূলক সমান। তাহলে যে অ্যালডিহাইড আর কিটোন এরা কি কার্যকরী মূলক সমান, অ্যালকোহল আর ইথার কার্যকরী মূলক সমান, অ্যাসিড অ্যাস্টার কার্যকরী মূলক সমান, এগুলো আমরা পরে আসতেছি। শুধু মনে রাখো কার্যকরী মূলক সমানতে কার্যকরী মূলকই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। যদি আমি একটা এক্সাম্পল দেখাই, দেখবা CH3 CH2 CH2 OH, এটা একটা কি অ্যালকোহল, তাই না। এখান থেকে আমি কি তৈরি করব, CH3। অ্যালকোহল থেকে দেখো কি তৈরি করা যায়, এই যে আমি এখানে একটু লিখে রাখছি, দেখো অ্যালকোহল থেকে এই যে ইথার অ্যালকোহল আর ইথার, ঠিক আছে। তাহলে অ্যালকোহলটারে আমি সুন্দর করে ইথার বানাইতে পারবো। তাহলে দেখো 3 কার্বন বিশিষ্ট ইথার বানাইতে হবে, তার মানে 3 কার্বন বিশিষ্ট মানে 2 কার্বন আমি এক পাশে রাখলাম, একটা O দিলাম, আরেক পাশে আরেকটা কার্বন দিয়ে দিলাম, শেষ, ঠিক আছে। 3 কার্বন বিশিষ্ট একটা। তো তোমরা এটা তো এমনি তোমরা শোনো, সব থেকে শর্টকাট বুদ্ধি যে এই জিনিসগুলো এত হাইড্রোজেন শর্ট ডিটেইলস না লাগে, প্রথমে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল মানে এই কার্বন এই কার্বন এই কার্বন, এই যে OH দিলাম, ঠিক আছে। দেন এখন এখান থেকে তুমি কি করবা, এই 3 কার্বন বিশিষ্ট একটা ইথার মানে কি মাঝখানে একটা ও দেওয়া লাগবে, তাহলে
3 কার্বন বৃষ্টি হয়, তার মানে 1 কার্বন আর 1 কার্বন, এই যে একটা ও, এই যে একটা কার্বন, শেষ। ঠিক আছে, এই ওটা এই পাশে দিতে পারতা, তাহলে শেষ। আমি বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করবা। তাহলে এই যে আমি কার্যকরীমূলক এখানে চেঞ্জ হয়ে যেতেছে, কারণ এই কার্যকরীমূলক এখানে কি ছিল, ও ছিল। ওএইচ থেকে আমি কি পাইলাম, এখানে ডিরেক্ট ও মানে কি ইথার। তাহলে অ্যালকোহল থেকে যে আমি ইথার পাইতেছি, তাহলে এটা আমার আসলে কি, এটা আমার আসলে কার্যকরীমূলক সমান। ঠিক আছে, তাহলে আমি আবার বলতেছি চেইন সমান মানে চেইন ছোট বড় হবে। 5 কার্বনের একটা প্রধান চেইন ছিল যেটা 4 কার্বন হয়ে গেছে, একটা কার্বন পার্শ্বশৃঙ্খল হয়ে গেছে। দেন অবস্থান সমানুপাতে কি হয়েছে, কার্যকরীমূলকের অবস্থান চেঞ্জ হয়ে গেছে। মানে সমান মানে মনে করো চেঞ্জ, অবস্থান সমান মানে অবস্থান চেঞ্জ, চেইন সমান মানে চেইন চেঞ্জ, ছোট বড় হয়ে যাবে। কার্যকরীমূলক সমান মানে কার্যকরীমূলক চেঞ্জ। এখানে কার্যকরীমূলক কি হয়ে যায়, ওই যে 5টা আমরা লিখছি অ্যালকোহল থেকে এখানে ইথার পাওয়া যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে। আর মেটামারিজম, এবার আসো মেটামারিজমে কি হয়। এখন মেটামারিজমে মনে রাখবা, মেটামারিজম সবার আগে মনে রাখো যে কে কে আসলে মেটামারিজম দেয়, এটা অনেকখানি আসে যে মেটামারিজম আমাদের কে কে দেয়। 3টা যৌগ দেয় মেটামারিজম, মেনলি 3টা যৌগ আমাদের দেয়। মনে রাখবা কে কে দেয়, যারা হলো দ্বিযোজী, দ্বিযোজী। এন্ড দ্বিযোজী কে কে আছে, মানে যাদের যোজনী 2, যেমন দেখো সিও, এটা একটা দ্বিযোজী, কারণ এর 2 হাত ফাঁকা থাকে, মানে 2 হাতে 2টা আর থাকবে, এটা একটা দ্বিযোজী। ঠিক আছে, তারপর আরো দ্বিযোজী কে আছে, যেমন ইথার ও, এটা একটা দ্বিযোজী। ঠিক আছে, তারপর আরেকটা দ্বিযোজী আছে কি, 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, এই যে NH, এটা হলো কি 2 ডিগ্রি অ্যামিন। মনে রাখো যে নাইট্রোজেনের হাত হলো 3টা, কত, নাইট্রোজেনের যোজনী 3, তাহলে নাইট্রোজেনের যোজনী 3 মানে সে 3 জনের সাথে যুক্ত থাকবে। তাহলে সে যদি একজনের একটা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, তাহলে তার হাত ফাঁকা 2টা, তাহলে এই 2 হাত ফাঁকা দিলাম, এই 2 হাত ফাঁকাতে সে 2টা আর এর সাথে যুক্ত থাকবে। তাহলে যে যতগুলো আর এর সাথে যুক্ত, যে কার্যকরীমূলক যতগুলো আর এর সাথে যুক্ত থাকে তার তত ডিগ্রি। তাহলে এই জন্য এটা হলো 2 ডিগ্রি, কারণ এখানে 2টা আর যুক্ত হইতে পারবে। ঠিক আছে, তাহলে এগুলো আসলে কি, এটা হলো কি, এটা হলো আমার কি, এটা হলো কিটোন মূলক, এটা আমার ইথার, এটা আমার কি 2 ডিগ্রি অ্যামিন। তাহলে এমসিকিউ আসে যে মেটামেরিজম কে কে দিবে, তাহলে যাদের যাদের 2 যোজি আছে, মানে কি কিটোন, ইথার আর সেকেন্ডারি অ্যামিন। ঠিক আছে, তোমার যদি 3 ডিগ্রি অ্যামিন বের করতে বলতো, তাহলে 3 ডিগ্রি অ্যামিন কেমনে বের করতে, কত, 3 ডিগ্রি মানে নাইট্রোজেনের হাত 3টা, ফলে 3 হাতে আমার 3টা আর দেওয়া লাগতো, মানে এখানে আর কোনো হাইড্রোজেন বসতোই না। তাহলে এটা হলো কি 3 ডিগ্রি। ঠিক আছে, 3 ডিগ্রি অ্যামিন। বাট এই 3 ডিগ্রি অ্যামিন কি দিবে, 3 ডিগ্রি অ্যামিন দিবে না, আমাদের শর্ত হলো দ্বিযোজী সব দিবে। তাহলে 3 ডিগ্রি অ্যামিন আমার এখানে আসলে দিবে না। ঠিক আছে, 3 ডিগ্রি অ্যামিন দিবে না, বাকি এই 3টা আমার কি দিবে। ঠিক আছে, কিটোন, অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন। আর তোমার যদি 1 ডিগ্রি অ্যামিন চাই, তার মানে কি এই যে NH2। ঠিক আছে, এটা হলো কি 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি, তাই না? কারণ 1 ডিগ্রি মানে কি, যে একটা হাত, নাইট্রোজেনের একটা হাতে একটা আর থাকবে, বাকি 2টা হাতে আমি হাইড্রোজেন বসাই দিয়েছি। ঠিক আছে, ফলে একটা হাইড্রোজেন আছে, তার মানে 2 হাত ফাঁকা 2 ডিগ্রি, 2টা হাইড্রোজেন আছে, তার মানে 1 হাত ফাঁকা 1 ডিগ্রি। ঠিক আছে, একটাও হাইড্রোজেন নেই, তার মানে 3 হাত ফাঁকা 3 ডিগ্রি। বোঝা নাই, কারণ হাইড্রোজেনের হাত 3টা, যতগুলো হাইড্রোজেন থাকবে বাদ দিয়ে দেখবা তত ডিগ্রি জিনিসগুলো। এবার আসো মেটামেরিজম, তার মানে এই 3টা যোগ দিবে, বাট তুমি আসলে চিনবা কেমনে কে দিতেছে, আসলে 2টা তুমি এক্সাম্পল দিয়ে কেমনে চিনবা। সাপোজ তোমার 2টা যোগ দিয়ে বললো যে এদের মধ্যে কি কি হয়েছে, মানে কোন সমানতা হয়েছে, তখন তুমি চিনবা কেমনে। দেখো এইখানে মনে রাখবা যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। কি হবে, কার্যকরী মূলকের, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা চেঞ্জ, কার্বন সংখ্যা চেঞ্জ। দেখো কেমনে দেখাই, এই কার্বন কে দিবে, ইথার দিবে বা কিটোন দিবে বা অ্যামিন দিতে পারে। আমি ইথার দিয়ে দেখাইলাম, এখানে একটা ও আছে, এখানে একটা ও আছে, এখানে একটা ও আছে। ঠিক আছে, তাহলে এই যে যৌগটা আছে, এই যৌগ এখন কি তৈরি করলো, এই যৌগ তৈরি করলো, মনে করো এই যে এটা ও, এই এই এই, তাহলে এই যৌগ আর এই যৌগের পার্থক্য দেখো। এই যৌগে যে কার্যকরী মূলক মানে কি, কার্যকরী মূলক মানে ও, ওটা ছিল কি 2 নাম্বার কার্বনে, তাই না, 2 নাম্বার কার্বনে ছিল, বাট এখানে আসলে কি হয়ে গেছে, এই যে এই ছিল কিন্তু কি 2 নাম্বার কার্বনে, বাট এখানে আসলে সে 1 নাম্বার চলে আসছে। তার মানে প্রথম যৌগে কার্যকরী মূলকের এই পাশে ছিল 2টা, এই পাশে ছিল 2টা, তাই না, 2টা, বাট দ্বিতীয় যৌগে আর এক পাশে হয়ে গেছে একটা, আর এক পাশে হয়েছে 3টা। তাহলে এই যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে গেল, তার মানে এটাই হলো কি আমার কার্যকরী মূলক সমানতা। ঠিক আছে, এই মেটামেরিজম। ঠিক আছে, এটা হলো মেটামেরিজম। তাহলে মেটামেরিজমে কি হবে, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা আমার কম বেশি হয়ে যাবে। ঠিক আছে, কে কে দেয়, দ্বিযোজী যারা আছে, মানে কি কিটোন, ইথার আর 2 ডিগ্রি অ্যামিন। অবস্থান সমানুপাতে অবস্থান চেঞ্জ হয়ে যেতেছে, কার্যকরী মূলকে কার্যকরী মূলক চেঞ্জ হয়ে যেতেছে, চেন সমানুপাতে চেন ছোট বড় হয়ে যেতেছে, অবস্থান সমানুপাতে কার্যকরী অবস্থান চেঞ্জ হতেছে কার, কার্যকরী মূলকের। এবার আসে টটোমারিজম। টটোমারিজম, এখানে টটোমারিজমের আরেকটা নাম আছে কি, গতিশীল কার্যকরী মূলক সমানতা, গতিশীল
কার্যকরীমূলক সমানতা, কার্যকরীমূলক সমানতা। তার মানে কি এখানে কার্যকরীমূলক সমানতাতে আমরা কি পড়ছিলাম, কার্যকরীমূলক চেঞ্জ হয়ে যাবে, তো এখানেও কার্যকরীমূলক চেঞ্জ হয়ে যাবে, বাট এটা গতিশীল অবস্থায়, মানে এটা একটা প্রসেস আছে, যেমন তোমার আমি দেখাইতেছি। এই যে এই যোগ্যটা এমসিকিউ আসে যে টটোমারিজম আসলে কে কে দেয়, মনে রাখবা টটোমারিজম দিতে গেলে আমার এই যে সিও সিএইচ থ্রি এই পোর্শনটা থাকা লাগবেই, মাস্ট। তাহলে কি বললাম যে সিও সিএইচ থ্রি এমসিকিউ আসবে টটোমারিজম কে দিবে, তো সিও সিএইচ থ্রি এই পোর্শনটা আমার থাকা লাগবেই, এই পোর্শনটা থাকা লাগবেই, এই পোর্শনটা থাকা লাগবে, ঠিক আছে। এই পোর্শন যদি থাকে তাহলে এই যোগটা টটোমারিজম দিবে। তো তার এই পাশে একটা হাতে সবসময় আমরা, যেহেতু টটোমারিজম শুধুমাত্র তোমার এই সিও সিএইচ থ্রি মানে কিটোন মূলক থাকলে দেয়, কিটোন দেয় শুধুমাত্র, ঠিক আছে। শুধুমাত্র কে দেয়, কিটোন, শুধুমাত্র কিটোন, কিটোন, ঠিক আছে। তার মানে সিও সিএইচ থ্রি এই পাশে আর থাকবে, আরটা যত বড় হতে পারে, আমি আরটা নরমালি কি সিএইচ থ্রি মানে এক কার্বনের দিলাম, অ্যালকাইল দিলাম, তুমি এখানে দুই কার্বনেরও দিতে পারো মানে C2H5, ঠিক আছে, তিন কার্বনেরও দিতে পারো C3H7, মানে যত কার্বন, এটা এক কথায় অ্যালকাইল থাকবে এখানে, ঠিক আছে। এখানে কি থাকবে, অ্যালকাইল থাকবে, এখানে আসলে অ্যালকাইল, ঠিক আছে। আর এই পার্টটা কিন্তু মাস্ট, এই পার্টটা আসলে মাস্ট, এই মাস্ট, কারণ এই পার্টটা থাকলে সিও সিএইচ থ্রি এই পার্টটা থাকলেই কেবল দিবে, তাছাড়া দিবে না, ঠিক আছে, এই পার্টটা থাকলে দিবে। তাহলে এই যে যৌগটা আছে, এই যৌগটা আসলে কি তৈরি করতেছে, কি তৈরি করবে জানো, সিম্পলি দেখো এই যে হাইড্রোজেনটা আছে এইখানে, মনে করো এই আমি এইটা CH3 CO C, এই যে দেখো কি হবে জানো, এই যে এখানে অক্সিজেনের দুইটা বন্ধন আছে, একটা বন্ধন ভেঙে যাবে, ফলে এর একটা হাত ফাঁকা হয়ে গেল, এর একটা হাত ফাঁকা হয়ে গেল, তাই না, এর একটা হাত ফাঁকা, এর একটা হাত ফাঁকা, কারণ এই কার্বন তো এখানে একটা হাত ফাঁকা হয়ে গেছে, বন্ধন তো কার্বন আর অক্সিজেনের মধ্যে ছিল, ফলে যদি বন্ধনই ভাঙা যায়, ফলে কার্বনের একটা হাত ফাঁকা হবে, অক্সিজেনের একটা হাত ফাঁকা হবে, তাহলে নিচে কার্বনের হাত ফাঁকা দিলাম, এখানে অক্সিজেন, এই অক্সিজেনটা কি করবে, এই যে তিনটা হাইড্রোজেন আছে এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিবে, সুন্দর করে একটা হাইড্রোজেন নিল, ফলে অক্সিজেনের হাত পূরণ হয়ে গেল। এন্ড কার্বনের, তাহলে এখানে হাইড্রোজেন থাকলো দুইটা, তাই না, তাহলে এই কার্বন থেকে এই তিনটা হাইড্রোজেন থেকে যখন একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, তাই না, এই কার্বনে কি হয়ে গেল, হাত ফাঁকা, তাহলে এই কার্বনের হাত ফাঁকা আর এরও কিন্তু হাত ফাঁকা ছিল, তাই না, তাহলে এই দুই হাত ফাঁকার মধ্যে একটা বন্ধন গঠিত হবে, তার মানে কি এই যে শেষ বন্ধন শেষ। তাহলে জাস্ট কি হইতেছে, এই লাস্টের থেকে একটা হাইড্রোজেন উঠাই আমি এই অক্সিজেনে দিতেছি, আর এই কার্বন আর এই কার্বনের মধ্যে বন্ধন গঠন করে দিতেছি, ঠিক আছে। এই জায়গাতে একটা নতুন বন্ধন আসতেছে, আর এই অক্সিজেনটা আমি একটা হাইড্রোজেন দিতেছি, একদম ইজি, ঠিক আছে। এখানে দ্বিবন্ধন, এটা কি বুঝছো, যে লাস্টের জাস্ট, তার মানে এই জন্য সিও সিএইচ থ্রি এই পোর্শনটা থাকা লাগবে কেন, কারণ এই অক্সিজেনটা এখান থেকে একটা হাইড্রোজেন নেয়, এই আগের পোর্শন সিএইচ থ্রি যে আছে ওখানে যা ইচ্ছা তাই থাকতে পারে, অরে নিয়ে তো কোনো ঝামেলা নেই, তাই না, এখানে যা কিছুই থাকতে পারতো, এখানে ওই একই জিনিসই বসতো, এখানে যদি যত বড় হাতের আর থাকতো এখানে তত বড় হাতের আর বসতো, সমস্যা হইতেছে লাস্টে তিনটা সিও সিএইচ থ্রি, জাস্ট সিএইচ থ্রি থেকে একটা হাইড্রোজেন এসে ওর সাথে যুক্ত হয়, আর এই কার্বন আর কার্বনের দ্বিবন্ধন গঠিত হয়। তাহলে এই টটোমারিজমটা বলছো, যেহেতু এখানে কার্যকরী মূলক চেঞ্জ হয়ে যেতেছে কেন, কারণ প্রথম যোগে কার্যকরী মূলক ছিল কিটোন, তাই না, সিও, প্রথম যোগে কার্যকরী মূলক ছিল কিটোন, কিন্তু আমার 2 নম্বর যোগে কার্যকরী মূলক হয়ে গেছে অ্যালকোহল, তাই তো, যে প্রথম যোগে আমার কার্যকরী মূলক কি ছিল, কিটোন, প্রথম যোগে কার্যকরী মূলক ছিল কিটোন, 2 নম্বর যোগে এই যে কিটোন, 2 নম্বর যোগে আমার কার্যকরী মূলক হয়ে গেছে অ্যালকোহল, ঠিক আছে, এই জন্য এটা একটা গতিশীল কার্যকরী সমতা। তাহলে এই প্রথম যোগটা কি ছিল, CH3CO CH3, তার মানে এটা কি, এটা হলো আমার প্রোপানন, ঠিক আছে, তিন কার্বন বিশিষ্ট আমার কি, প্রোপানন, তিন কার্বন বিশিষ্ট আমার কি, কিটোন, আর এইটা আমার কি হয়ে গেছে, অ্যালকোহল, তাই না, অ্যালকোহল, বাট অ্যালকোহলটা কি 2 নম্বর কার্বনে আছে না, 2 নম্বর কার্বনে, তার মানে কি, তার মানে এর তো তোমার OH, তো এটা কি, এটা একটু কার্যকরী মূলক, তার মানে কোনো পার্শ্বশিকল নাই, তার মানে ডিরেক্ট আমি শব্দমূলে চলে যাব, 3 কার্বন মানে কি, প্রোপ, 3 কার্বন মানে প্রোপ, ঠিক আছে। তারপর দেখো প্রোপ, তারপর কিন বা কাইন আনবো আমি, 1 নাম্বার কার্বনে একটা কি আছে, দ্বিবন্ধন আছে, তার মানে কি ওয়ান ইন, বাট ওয়ান ইন ওয়ানটারে আমরা লিখি না, ঠিক আছে, তাহলে ওয়ান এর জন্য লিখি না, তাহলে ওয়ান ইন না লিখে আমি ডিরেক্ট প্রোপিন দিয়ে দিলাম, ঠিক আছে, প্রোপ ইন না লিখে প্রোপিন, ঠিক আছে, প্রোপিন, আর ওই আছে 2 নম্বরে, তার মানে কি টু অল, শেষ, ঠিক আছে। প্রোপিন টু অল বা প্রোপ ওয়ান ইন টু অল এটা লিখলেও ক্ষতি হবে না, তোমরা এটাও লিখতে পারো যে প্রোপ ওয়ান ইন টু অল, বাট প্রোপিন টু অল এটা মোর, কারণ 1 নম্বরে আমরা দিই না। তাহলে এই প্রোপানন থেকে প্রোপিন টু অল টটোমারিজম এটা খুবই আসে। এই পাঁচটা আমারে বুঝছো কিনা এবার কমেন্ট জানাও, পাঁচটা সমানতা বুঝছো কিনা, একদম ক্লিয়ার কিনা, ঠিক আছে, ক্লিয়ার কিনা আমারে জানাও।
আচ্ছা ক্লিয়ার। তাহলে এখান থেকে একটা এমসিকিউ তুমি পাবাই, ঠিক আছে? আমি যা বলছি এগুলা যদি মনে রাখতে পারো এখান থেকে জীবনে এমসিকিউ ভুল করবে না, ঠিক আছে? টোটামারিজম কে দেয়, মেটামারিজম কে দেয়, তোমার বলবে মেটামারিজম কে দেয়, ওই যে ওই যৌগগুলা দেয়, ইথার, কিটন, এইটা, ঠিক আছে? তাহলে এবার আসো নেক্সট এই স্লাইডটা পড়লে দেখবা যে তোমার সমানু একদম ক্লিয়ার। এবার আসো গাঠনিক সমানতা দেখো। এখন তোমার একটা যৌগ দিতে পারে, তোমার এর আগে আমি কি দিলাম, এর আগে তোমার আমি দিলাম যে ওই যে সি থ্রি কি দিলাম, ওই যে এখানে আমি তোমার একটা যৌগ দিছিলাম না যে C3H7OH, তুমি তো OH দেখে ভাবছো অ্যালকোহল, তাই না? অ্যালকোহল তো ভাবছো, তোমার এখন ওইভাবে না দিয়ে কিছু যৌগগুলা OH দিয়ে দেওয়ার কারণে তুমি চিনে গেছো যেটা অ্যালকোহল। বাট বাস্তবে এরকম সবসময় তোমার নাও দিতে পারে, ঠিক আছে? বাস্তবে তোমার সবসময় এরকম নাও দিতে পারে। যেমন দেখো এখানে সাপোজ এই অ্যালডিহাইড কিটোন, যখন অ্যালডিহাইড মানে আহ, তাহলে যে অ্যালডিহাইড কিটোন মনে করো যে CnH2n, ঠিক আছে? CnH2nO, তাহলে CnH10O যদি থাকে তাহলে সেটা অ্যালডিহাইড হবে নাহলে কিটোন হবে, ঠিক আছে? CnH10 হলে অ্যালডিহাইড কিটোন। তারপর অ্যালকোহল ইথার কেমনে চিনবা? CnH2n প্লাস 2O, ঠিক আছে? এটা হলো অ্যালডিহাইড আর কিটোন। তাহলে এরপরে আসো যে অ্যাসিড বা এস্টার, অ্যাসিড বা এস্টার তুমি কেমনে চিনবা? অ্যাসিড বা এস্টার চিনবা যে CnH2nO2, ঠিক আছে? এখানে ও দুইটা থাকবে। তারপর অ্যালকিন বা সাইক্লো অ্যালকেন, এটা কেমনে চিনবা? অ্যালকেনের সংকেত কি? CnH2n, নরমালি তো জানো CnH2n। আর অ্যালকাইনের সংকেত কি জানো? CnH2n-2। তাহলে বুঝছো, তাহলে কি হইতেছে এখানে যে এই যে CnH2nO, CnH2nO এই যৌগটা তোমার যদি দেয়, তোমার যদি বলে এখানে কয়টা সমাণু বানানো সম্ভব, তাহলে তুমি অ্যালডিহাইডও বানাতে পারবা, কিটোনও বানাতে পারবা। যেমন আমি যদি এক্সাম্পল, ঠিক আছে? এখানে দেখো একদম, হ্যাঁ, এই যে দেখো তোমার হয়তো দিল কি C3H6O, এই যে একটা যৌগ দিল। এখন তুমি তো কো আল্লাহ এই যৌগ তো আমি কার্যকরীমূলক তো কোনোটার সাথে মিলতেছে না, এখানে তো ও আছে ইথার কিনা। তাহলে তোমার যৌগ এইভাবে দিতে পারে, তোমার কার্যকরীমূলক না দিয়া বলতে পারে যে এর আসলে কয়টা সমানো সম্ভব। তাহলে এর থেকে আসলে কয়টা সমানো সম্ভব, দেখো এর থেকে কয়টা সমানো সম্ভব। দেখো কার্বন আছে, এই যে তুমি তখন প্রথমে কি যাবা, দেখো কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন আছে 1টা, তার মানে কি CnH2nO। তাহলে এই যে CnH2nO সমান তুমি অ্যালডিহাইড আর কিটোন লিখতে পারতা, ঠিক আছে? তোমার সাথে সাথে এটাতে মনে রাখ, মাথায় ফোকাস করতে হবে যে CnH2nO যদি থাকে তার মানে অ্যালডিহাইড হয় আর কিটোন হয়। তাহলে সাথে সাথে তুমি অ্যালডিহাইড লিখে ফেলবা, 3 কার্বনের একটা অ্যালডিহাইড। মনে রাখো অ্যালডিহাইডের সংকেত হলো কি? CHO। মানে CHO এর মধ্যে কিন্তু একটা আমার কার্বন থাকতেছেই, ফলে আমার 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বানাইতে হবে। যেহেতু কার্যকরী মূলকেই একটা কার্বন থাকেই, আর অ্যালডিহাইডের সঙ্গে কি? RCHO, ফলে এই আরটা হবে আমার কি? 2 কার্বনের না? 2 কার্বন, তাই না? কারণ CHO এর মধ্যে তো একটা কার্বন আছে, ফলে আরটা আমার 2 কার্বন। আর 2 কার্বন বিশিষ্ট আর কি হয়ে থাকে? C2H5, তাই কি না? কারণ অ্যালকাইল মূলক তো জানোই CnH2n+1, মানে হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের থেকে 1 বেশি থাকবে। তাহলে যেহেতু অ্যালকাইল মূলকটা আমার 2 কার্বনের, তাহলে হাইড্রোজেন অবশ্যই আমার 5টা হবে। তাহলে তুমি এখানে তখন কি লিখতে পারবা? যে CH3CH2, এই যে অ্যালকাইল মূলক আমার শেষ, ঠিক আছে? দেন আমার CHO, তাহলে এই যোগ একটা হইলো। দেন তুমি তো এটা অ্যালডিহাইড বানাইলা, আর তুমি কি জানো যে এই যে এটা তো আমি অ্যালডিহাইড বানাইতে পারবো, আবার কিটোনও বানাইতে পারবো। তো সাথে সাথে তুমি একটা কিটোন বানাই ফেলো। যে কি কিটোন? কি কিটোন কয় কার্বনের হওয়া লাগবে? কিটোন তো এই 3 কার্বনের, যেহেতু তোমার 3 কার্বন দিছে, তো 3 কার্বনের কিটোন, যেহেতু কিটোনের মধ্যে একটা সিও থাকে, কিটোনের মধ্যে, কিটোনের সংকেত কি? কিটোনের সংকেত হলো সিও, তাই না? তার মানে কার্বন একটা কার্যকরী মূলকই আছে, তাহলে তোমার বাকি 2টা কার্বন দিতে হবে। আর আমরা যে কিটোনের দুই পাশে 2টা কার্বন থাকে, ফলে এই যে কিটোন আমি সিও দিলাম, এই পাশে একটা কার্বন, এই পাশে একটা কার্বন, শেষ। তো এখন কার্বনের হাত হাইড্রোজেনে পূরণ করো, CH3 তার মানে এই দুইটা যোগ ওইটা, ঠিক আছে? তার মানে C3H6। তুমি কি আর কোনো কিছু বানাইতে পারবা? না, আর কোনো কিছু বানাইতে পারবা না। ফলে এই C3H6O এখান থেকে তুমি এই দুইটা জিনিসই বানাইতে পারবা, ঠিক আছে? হুবহু তোমার এখানে অ্যালকোহল আর কিটোন তোমার আরেকটা জিনিস দিছে। তাহলে তোমার এই যে 5টা সংকেত আমি লিখলাম, এই লাস্টের 2টা সংকেত তুমি জানোই, অ্যালকিন আর অ্যালকাইন, এটা তো তুমি জানোই। আর তোমার আমি কি বলছিলাম কত, যে অ্যালকিন যদি হয় আর সাইক্লো অ্যালকেন, আমরা যখন কোনো একটা যৌগের আগে সাইক্লো কথাটা দিব, সাইক্লো মানে নরমাল থেকে 2টা কার্বন, নরমাল থেকে থেকে 2টা হাইড্রোজেন কম কম, তাই না? তাহলে অ্যালকেনের আগে যখন আমি সাইক্লো দিতেছি,
তার মানে সাইক্লো অ্যালকেনে কি নরমাল অ্যালকেনের থেকে দুইটা হাইড্রোজেন কম, আর আমরা জানি নরমাল অ্যালকেনের থেকে দুইটা হাইড্রোজেন কম থাকে কিসে, অ্যালকিনে। তার মানে অ্যালকিনের যা সংকেত সাইক্লো অ্যালকেনের কিন্তু একই সংকেত। তো এইটা হুবহু একই, যে অ্যালকাইন আর সাইক্লো অ্যালকিন, তাহলে সাইক্লো আসছে তার মানে অ্যালকিন থেকে দুইটা হাইড্রোজেন কমে যাবে। তো যেহেতু অ্যালকিন থেকে দুইটা হাইড্রোজেন কমলে আমরা কি পাবো, অ্যালকাইন পাবো, কারণ তুমি কি জানো অ্যালকাইনের সংকেত CnH2n-2। তাহলে এটা যদি অ্যালকিনের সংকেত হয় তাহলে সাইক্লো অ্যালকিন কি হবে, ওর থেকে দুইটা হাইড্রোজেন কম, তার মানে 2n-2, আর 2n-2 তো কি অ্যালকাইনের সংকেত। তার মানে অ্যালকাইন যা সাইক্লো অ্যালকিন তা, অ্যালকিন যা সাইক্লো অ্যালকেন তা, ঠিক আছে, এই জিনিসটা সেম। আর এখানে অ্যালডিহাইড কিটোন তো বুঝাইলামই যে CnH2nO থাকবে, আর যদি দেখো CnH2nO2 আছে, জাস্ট এটা পার্থক্য দেখছো O2, মানে এখানে একটা সিঙ্গেলও থাকবে, আর আমার যদি এখানে O দুইটা থাকে, CnH2n দুইটাও, তার মানে হয় অ্যাসিড নয় আমার অ্যাস্টার, ঠিক আছে। অ্যাসিড মানে কি COOH, আর অ্যাস্টার মানে কি RCOO, ঠিক আছে। তাহলে অ্যাসিড ব্যাস্টার দুইটাই হতে পারে। তাহলে তুমি দেখবা CnH2n যদি থাকে, তারপর যদি একটা অক্সিজেন থাকে, তার মানে যৌগটা অ্যালডিহাইড হবে, কিটোন হবে। আর যৌগের মধ্যে যদি দেখো যে দুইটা অক্সিজেন আছে, তার মানে অ্যাসিড, অ্যাসিডে যেহেতু COOH আছে, তার মানে দুইটা অক্সিজেন, অ্যাস্টারও COOR আছে, তার মানে কি দুইটা অক্সিজেন, ফলে CnH2nO2 থাকলে এটা অ্যাস্টার হবে। যেমন তোমার যদি আমি একটা এক্সাম্পল দিই, এটার এক্সাম্পলও একই হবে, ঠিক আছে, এটার এক্সাম্পলও একই। যেমন মনে করো তোমার একটা যৌগ দিলাম যে C3H CnH2n মানে কি H6 আর O2, এই যৌগটা দিলাম, তার মানে CnH2n হইতেছে, কারণ হাইড্রোজেন কার্বনের থেকে দ্বিগুণ, তার মানে 2n, আর অক্সিজেন দুইটা, তার মানে তুমি শিওর যে এটা কি হবে, অ্যাসিড বা অ্যাস্টার হবে। তো দেখো তোমরা জানো কি অ্যাসিডের মধ্যেই একটা কার্বন থাকে, COOH একটা কার্বন থাকে, ফলে অ্যাসিডের আগে যে আরটা থাকবে সেখানে আমার দুই কার্বন বিশিষ্ট আর নেওয়া লাগবে। তার মানে কি দুই কার্বন বিশিষ্ট আর মানে CH3CH2, এই যে আরটা আমি নিলাম দুই কার্বন বিশিষ্ট, তাই না, আরটা আমি দুই কার্বন বিশিষ্ট, এখন বাকিটা আমার এই যে COOH শেষ, এটা একটা হইলো। দেন আরেকটা আমার কি অ্যাস্টার, তাহলে অ্যাস্টারও তোমরা জানো এই যে COO, অ্যাস্টারে কি একটা কার্বন থাকে, তাহলে বাকি থাকলো আমার দুইটা কার্বন, তার মানে দুই কার্বন বিশিষ্ট দুইটা আর নিতে হবে। তাহলে যেহেতু অ্যাস্টার COOর পরে একটা আর থাকে, আগে একটা আর থাকে, আর তোমার কার্বন বাকি আছে দুইটা, ফলে আগে একটা এক কার্বন বিশিষ্ট আর দিতে হবে মানে CH3, পরে একটা এক কার্বন বিশিষ্ট আর দিতে হবে মানে CH3, ঠিক আছে। যেহেতু তোমার তিন কার্বন বিশিষ্ট যৌগটা বানাইতে হবে, তোমার কার্যকরী মূলকেই আছে একটা COO, ওখানে আছে একটা, তাহলে বাকি থাকলে দুইটা আর। আর অ্যাস্টারের আমরা জানি COOর পরে একটা আর থাকে, আগে একটা আর থাকে, তাহলে দুইটা কার্বনের তোমার কি করতে হবে, দুইটা আরে একটা একটা করে কার্বন দিতে হবে, তাই না। তাহলে এই যৌগটা কিন্তু আসলে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এরকম করে তোমরা অ্যালডিহাইড আর ইথারও কিন্তু বানাইতে পারবা। আমার এই কথাগুলো বুঝছো কিনা, এগুলা কিন্তু এগুলা কিন্তু অ্যাডভান্স লেভেলের একটু পড়া, ঠিক আছে। এগুলা কিন্তু পরীক্ষায় ভর্তি পরীক্ষায় খুবই আসে, তোমাদের বোর্ড পরীক্ষায় কেমন আসবে জানি না, কিন্তু ভর্তি পরীক্ষায় খুবই আসে। তাহলে এই জিনিসটা বুঝছো কিনা। তেমনি আমি যদি অ্যালকোহল বা ইথার, অ্যালকোহল ইথার তো এর আগে দেখাইছি, ডাইমিথাইল ইথার আর কি প্রোপানল 2, ডাইমিথাইল ইথার আর প্রোপানল দেখাইছিলাম, তাই না। তাহলে ওটা দেখাইছি। তাহলে নিজের একটা এক্সাম্পলে আসো, যে এই যে একটা যোগে কয়টা সমানো সম্ভব, তাহলে তোমরা একটু বলতে পারো যে এই যে যোগে C3, কি এটা C3H6O2, ওমা C3H6O2, এটা তো আমি উপরে দেখাই দিলাম, C3H6O2, এটা তো এটাই বানাতে পারবো, আর কি কোনো কিছু বানাতে পারবো না, আর কোনো কিছু বানাইতে পারবো না। তার মানে এখানে কয়টা সমানো সম্ভব, এই যে একটা সমানো সম্ভব, এই যে একটা সমানো সম্ভব, এই দুইটা সমান হইতে সম্ভব, তার মানে এটার অ্যান্সার হবে কয়টা, দুইটা, ঠিক আছে। এবার তোমার আমি একটা কঠিন যৌগ দিতেছি, দেখো, তার মানে আমি একটা কঠিন যৌগ দিতেছি, এই যে একটা যৌগ দিলাম মনে করো C5H12O, কয়টা সমান, কয়টি সমান, ঠিক আছে। এটা যদি পারো তাহলে সব ক্লিয়ার। এটা তোমরা একটু প্র্যাকটিস করো, আর আমি তোমাদের একটু দেখাচ্ছি, দেখো। তার মানে এখানে প্রথমে স্ট্রাকচারটা আমার কার সাথে মিলছে, কত, তার মানে এই যে C5H12O, এখানে কি কি আমি সমান পাবো, কোন দুইটা সমান পাবো, অ্যালডিহাইড কিটোন পাবো, না অ্যালকোহল ইথার পাবো, না অ্যাসিড এস্টার পাবো, কোনটা পাবো, একটু কমেন্ট করে জানাও তাড়াতাড়ি, যে আসলে আমি কোনটা পাইতেছি এখান থেকে, একটু তাড়াতাড়ি বলো। হ্যাঁ, C5H12O, এই যৌগটা কার সংকেতের সাথে মিলতেছে, উপরে যে পাঁচটা আমি সংকেত লিখছি কার সংকেতের সাথে মিলতেছে।
আচ্ছা তোমরা কমেন্ট করো, তখন আমি তোমার বলছি দেখো C5 আছে আর H আছে 12, তাহলে হাইড্রোজেন সংখ্যা কি কার্বনের দ্বিগুণ করো আগে, 5 2 10, তাহলে 10টা যদি থাকতো তার মানে 2n হইতো, বাট 10 এর থেকে দুইটা বেশি, তার মানে কি 2n + 2, তার মানে CN H2n + 2O, তার মানে কি এই যে এটার সাথে মিলতেছে না অ্যালকোহল আর ইথার, তার মানে এই যৌগ থেকে তুমি কি কি বানাতে পারবা, অ্যালকোহল বানাতে পারবা, অ্যালকোহল বানাতে পারবা। এই যে মাহিন বলছো গুড, অ্যালকোহল ইথার। আচ্ছা কেউ যদি এত সহজ জিনিসগুলো যদি না বোঝো তাও একটু কমেন্ট করবা, বুঝছো, আমি আরেকটু সহজ করে বলার চেষ্টা করব, ঠিক আছে? অনেকেই আছে হয়তো বুঝতে পারো না, কমেন্ট করতেই করো, বাট বলবা। তার মানে তুমি এখান থেকে অ্যালকোহল আর ইথার বানাতে পারবা। তার মানে অ্যালকোহলের মূলক কি OH, আর ইথারের মূলক কি নরমালি O, তার মানে অ্যালকোহল মানে কি এই যে OH, আর ইথারের মূলক হলো আমার কি O। তো অ্যালকোহল আমরা জানি যে ROH, তাই না, ROH, আর ইথার হলো কি এই পাশে একটা আর থাকবে, এই পাশে একটা আর থাকবে। তাহলে দেখো অ্যালকোহল যদি আমি বানাতে চাই তাহলে OH এ তো কোনো আমার কার্বন নেই, তার মানে টোটাল যৌগটা আমার যত কার্বনের হবে অ্যালকাইল মূলকটা তত কার্বনের হবে, ঠিক আছে? আর অ্যালকাইল তোমরা তো জানো যে অ্যালকাইল হলো কি CnH2n + 1, তার মানে হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের থেকে এক এক বেশি, ঠিক আছে? তাহলে এখানে আমি 5 কার্বন বিশিষ্ট যদি আমি অ্যালকোহল বানাতে চাই, তার মানে এর অ্যালকাইল যে মূলকটা আছে ওটাই তো আমার 5 কার্বন নিতে হবে। তার মানে কি দেখো কি কি আসলে সমান সম্ভব, দেখো CH3 CH2 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 কয়টা কার্বন হলো? আচ্ছা এটা এমনে না দেখায় আমি তোমাদের আরো একটু ইজি করে দেখাই, ঠিক আছে? এমনি হইতে তোমাদের একটু কঠিন লাগবে, যত ইজি করা যায়, বুঝছো, অর্গানিক একদম মাথায় একদম ঢুকাই দেবো। দেখো অর্গানিক বোঝে না, তাহলে এই যে দেখো তোমরা এই যে এমন দেবে 1 2 3 4, কয়টা গেল? 4টা কার্বন, আমার তো 5 কার্বন বানাইতে হবে, তাহলে আরেকটা কার্বন দিলাম 5, লাস্ট টাইমে OH দিয়ে দিলাম, ঠিক আছে? এটা গেল একটা। দেন আমি আরো, এখন তোমার এটা সাজানোর খেলা, তুমি আর কি কি সাজাইতে পারো দেখো। আমি কি করতে পারি, এই কার্বন একটা দিলাম, 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 5টা কার্বন দিলাম। এই OH-টা তখন লাস্ট কার্বনে ছিল না, আমি এখন OH-টার এখানে দিয়ে দিলাম, তাহলে কি আমি দুইটা আলাদা যৌগ পেয়ে গেলাম, তাই না? এটা আমার 1 ডিগ্রি অ্যালকোহল, এটা আমার 2 ডিগ্রি অ্যালকোহল, তাই না? কারণ এই যে OH-টা যে কার্বনে আছে সেই কার্বন থেকে দুইটা জিনিসের সাথে যুক্ত আছে, তার মানে এটা 2 ডিগ্রি অ্যালকোহল, ফলে এটা একটা আলাদা যৌগ হলো। দেখুন আরো একটা আলাদা বানা যায়, দেখো সি, এই CH স্ক্যান দিতেছে, আমি C দিয়ে দেখাই। তোমরা তো হাইড্রোজেন দিয়ে পূরণ করতে পারবাই, তাই না? তোমরা কয়টা হাত ফাঁকা আছে ওটাতে তো হাইড্রোজেন দিয়ে করতে পারবা, হাইড্রোজেন দেওয়ার সমস্যা নেই। তারপর আর কি দেখো, এই যে কার্বন 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 কার্বন, 5টা কার্বন দিয়ে দিলাম, এখানে আমি OH দিয়ে দিলাম, তাহলে আরেকটা পাইলাম না? তাহলে দেখো এই OH-টারে আমি প্রথমে লাস্টে দিছি, ফলে একটা আমি পাইছি। দেন OH-টারে আমি কি করলাম, এই জায়গাতে শিফট করলাম, ফলে আমি আরেকটা পাইলাম। দেন OH-টারে আমি এই জায়গাতে শিফট করলাম, দেন আরেকটা পাইলাম। এখন আমি কি OH-টারে এই জায়গাতে শিফট করব, তাহলে কি আমি আলাদা পাবো? দেখো এই জায়গাতে যতই আমি শিফট করি, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, এই জায়গাতে যদি আমি শিফট করি তার মানে কত নাম্বারে আছে? আচ্ছা এই জায়গাতে যদি আমি শিফট করি তাহলে আমি কি পাবো, দেখো এই জায়গাতে যদি OH আমি দেই, ফলে এই পাশ থেকে আমার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কার্বনে OH আছে, তাই না? 3 নাম্বার কার্বনে OH আছে, তাহলে এখানে আমি কি করছি দেখো 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4, এখানে 1 2 3 4 5টা, ঠিকই তো আছে। তাহলে প্রথমে এটা এই কার্বনে আছে, তারপর এই কার্বনে আছে, তারপর এই কার্বনে আমি দিলাম, ঠিক আছে? এই জন্য আমি 3টা, প্রথমে এই কার্বনে দিলাম, তারপর আমি এই কার্বনে দিয়ে এটা বানাইলাম, তারপর এই কার্বনে দিয়ে আমি এটা বানাইলাম। এখন কি আমি এই কার্বনে দিব? এই কার্বনে দিলে আসলে কি পাবো কত? এই কার্বনে তখন আমি যদি দেই OH-টা যদি এই কার্বনে দেই তখন কিন্তু নাম্বারিং এই পাশ থেকে হবে, তার মানে আমার 2 নাম্বার কার্বনে OH, তো 2 নাম্বার কার্বনে তো আমি এরে দিয়ে ফেলছি, তাহলে কিন্তু আমি এখানে দিতে পারবো না, ঠিক আছে? যখন আমি এখানে দিছি তখন আমি এই পাশ থেকে নাম্বারিং করছি, 3 নাম্বারে ছিল OH, এই পাশ থেকেও 3 নাম্বারে OH, ফলে এই যে একটা হইছে, যদি আমি এই পাশে দিয়ে দিই তখন কিন্তু এই যৌগটার মতোই হবে। আবার OH-টা যদি আমি এই পাশে দেই তখন কিন্তু এই পাশ থেকে 1 নাম্বার হবে, তার মানে যে প্রথম যে যৌগটা আছে সেটাই হবে। তার মানে বুঝছো কি, আমি একটা টাইম পর্যন্ত মাঝখান পর্যন্ত এক পাশ থেকে যাইতে থাকবো, মাঝখান পার হয়ে যখন ওই পারে ঢুকে যাব তখন কিন্তু ওরা আবার আগের মতো হয়ে যাবে, তখন এই পাশ থেকে নাম্বারিং না করে আমি এই পাশ থেকে OH-টা যে আমি এখানে দিছি, OH-টা যদি আমি এখানে দিতাম তখন এই কিন্তু 1 নাম্বার হইতো, তার মানে এই যৌগটা আর এখানে OH দিলে সেটা কিন্তু একই যৌগই হইতো, তাই না? কারণ এখন এই 1 নাম্বারে হইছে, তখন ওই 1 নাম্বারে হইতো, ফলে যৌগটা কিন্তু একই থাকতো। তারপর OH-টা যদি আমি এই জায়গাতে দিতাম তাহলে এই যে এই যৌগটাতে তখন আমার এটা 2 নাম্বার হইছে, এটা 1 এটা 2 হইছে, বাট OH যদি আমি এই জায়গায় দিতাম তখন এই এক হইতো, এই 2 হইতো। কারণ কি OH-টা আমার যেই পাশ থেকে কাছে, কার্যকরী মূলক যেই পাশ থেকে কাছে আমি সেই পাশ থেকে নাম্বারিং করতাম। তার মানে বুঝছো, যে কোনো এক পাশ থেকে আমি কার্যকরী মূলকটা সরাইতে সরাইতে মাঝখান পর্যন্ত নিতে পারবো, মাঝখানে যদি আমি ওই পারে যাই তখন আমার নাম্বারিং উল্টা দিক থেকে ওই আগের মতোই আসে, এই জন্য আমি মাঝখান পর্যন্ত যেতে পারবো আর যেতে পারবো না। ফলে এই 3টা জিনিসই সম্ভব। আমার এই কথাটা বুঝলা কিনা বলো, একটু কঠিন করে হয়তো বলছি।
তাহলে আমি কিন্তু আর অ্যালকোহল পাবো না, এই 3টে অ্যালকোহলই পাবো, বুঝছো? কারণ ওএইচটা যদি আমি এই পাশে দেই, এই পাশে যদি আমি ওএইচ দেই, এখানে যদি না থাকে, ফলে এই যোগটা তো এই যোগের মতোই হয়ে যেতেছে, তাই না? কারণ এখানে তো 2 নম্বরে ওএইচ ছিল, তখন এটা 2 নাম্বার, এই জন্য আমি এখানে এটা দিতে পারবো না, ঠিক আছে? সে আগের ফর্মে আসবে। তাহলে এই জিনিসটা বুঝছো কিনা, যে আমি ক্যান এরপরে আরো আরো লম্বা ক্যান বানাইতে পারলাম না। এবার তার মানে আমার কি হয়ে গেল কত, আমার আসলে যতগুলো অ্যালকোহল বানানো সম্ভব অ্যালকোহল সময় বানাই ফেলছি, ফলে অ্যালকোহল আমার ডান। এখন আসো আমার ইথারে, ইথারেও আমি এরকম করে বানাবো, ঠিক আছে? তাহলে ইথার আমি বানাইতে যাই, তাহলে দেখো এই যে ইথার একটা কার্বন, দুইটা কার্বন, ইথার যেহেতু ওটা মাঝখানে থাকে, ফলে এখানে একটা ও দিয়ে দিলাম, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, কার্বন ছিল আমার 5টা, ফলে 1 কার্বন 2 কার্বন 3 আরেকটা কার্বন দিলাম, 3 কার্বন, ঠিক আছে? তাহলে দেখো এখন ওটা আমি কি করতে পারি কত, আচ্ছা শুরু থেকে এখানে যাই। এক কথা এগুলা আসলে সাজানোই খেলা, তুমি কত সুন্দর করে কিভাবে সাজাতে পারো। তাহলে আমি এখানে প্রথমে ওটারে প্রথমে দিলাম, ঠিক আছে? তারপর এখানে কার্বন দিলাম, দেন আমি এখানে কি করবো, ওটারে আমি এই পজিশনে নিয়ে যাব, ঠিক আছে? ফলে ওটারে আরেকটা ডানে নিয়ে যাব, ফলে এই যে 2টা কার্বন হলো, দেন একটা ডানে নিয়ে গেলাম, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, ঠিক আছে? দেন আরো আমি নিতে পারবো, আরেকটু ডানে নিতে পারি, তাই না? এবার 3 নাম্বার পজিশনে নিতে পারি, 2 3, এখানে আমি ও দিলাম, এখানে কার্বন, এখানে কার্বন, বুঝছো? এই 3টা, এরপরে কি সম্ভব? এরপরে এখন তোমরা অনেকে কি করতে পারো, ওটার এবার 4 নাম্বারে নিয়ে যেতে পারো। তাহলে ওই যে আগের কথা একই, যে আমি অর্ধেকের ওই পাশে যদি যাই, দেখো ওটা যদি এই জায়গাতে আসে, ওটা যখন এই পাশে আসবে, তখন এই পাশ থেকে কিন্তু আবার নাম্বারিং শুরু হবে। তার মানে ওটা যদি এখানে দাও তুমি, হ্যাঁ এখানে কার্বন, এখানে যে কার্বন, ওটা যদি এখানে দাও, তখন কিন্তু এই কিন্তু কি হয়ে যাবে, মানে 1 নাম্বার কার্বনে বা 2 নাম্বার কার্বনে চলে আসবে। তো তুমি তো এই যে 1 নাম্বার কার্বনের পর তো ও তো দিছোই আগে, তাহলে আবার কি দিতে পারবা, 2 নাম্বার কার্বনের পর ও দিছো, ঠিক আছে? তাহলে এবার 3 নাম্বার পরের কার্বনও দিছো, কিন্তু তুমি যদি আবার ওই পাশে দাও, ফলে ওই পাশ থেকে নাম্বারিং শুরু হবে, ফলে দেখবা 3টা কার্বনের পরেই তুমি ওএইচ পাইতেছো, 2টা কার্বনের পরেই তুমি ওএইচ পাইতেছো, ঠিক আছে? যেটা আবার ঝামেলা হয়ে যাবে। তাহলে এই জন্য আমি 3টা জিনিসই পাবো, এর থেকে বেশি কিন্তু পাবো না, ঠিক আছে? যেহেতু আমি 3 কার্বনের পর ওর দিলাম, দেখো এরপরে তোমাদের মনে হতে পারে যে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বনের পরে আমি ও দিই, এই যে একটা কার্বন, তাই না? তোমরা তো এটাই বানাবা, কারণ প্রথমে ওরে আমি এখানে দিছি, তারপরে এখানে দিছি, তারপরে এখানে দিছি, তো আমি এই পজিশনে ও দিয়ে দিলাম। তো এই দেখো যৌগটা, দেখো এই প্রথম যৌগটার মতো হয়ে গেছে, তাই না? প্রথম যৌগে দেখো একটা কার্বনের পরে ও ছিল, এখানেও তো একটা কার্বনের পরে ও হয়ে গেছে, কারণ এখন আমার নাম্বারিং এই পাশ থেকে হয়ে যাবে, কারণ কার্যকরীমূলক এই পাশ থেকে আগে, ফলে এখানে 1 নাম্বারের পরে আমি কার্যকরীমূলক পাইতেছি, ঠিক আছে? তো যেটা আমার প্রথমটার মতোই হইতেছে, কিন্তু আমার তো প্রথমে আসা যাবে না, এই জন্য আমার এই 3টার বেশি পাই না, ঠিক আছে? আমরা অর্ধেক পর্যন্ত যাই, এরপরে 3টা বেশি পাই না। এক পাশে 2টা, এক পাশে 3টা, এক পাশে 2টা আর এক পাশে 2টা, এক পাশে 4টা, এক পাশে একটা, দেন আমি আর কিন্তু বানাইতে পারবো না। ফলে আমি ইথার পাইতেছি 3টা, অ্যালকোহল পাইতেছি 3টা, তার মানে টোটাল আমার কয়টা আসলে কার্যকরীমূলক, এখানে টোটাল কয়টা সমানো সম্ভব, 6টা। তাহলে এগুলো তোমরা ফার্স্ট এই যে কার্বন এরকম চেইন, এগুলো এমসিকিউ যদি আসে অনেক ফাস্ট করা লাগবে। তার মানে আমি টোটাল পাবো কয়টা, টোটাল 6টা সমান, 6টা সমান, ঠিক আছে? তাহলে সমন এগুলো ক্লিয়ার কিনা বলো, সমন ক্লিয়ার কিনা বলো, এগুলো এগুলো সমন এখান থেকে এতটুকু ছিল, ঠিক আছে? এরপরে আমি এই যে তোমাদের লাস্ট কার্যকরী এবার আমরা একটু সমান ইয়ে চলে যাই, নামকরণে চলে যাই, এই যৌগটা, ঠিক আছে? তাহলে নামকরণ করো, এই যে CH3, ঠিক আছে? তারপর দেখো যে CO আছে, তার মানে এই যে CO, CO যেহেতু প্রধান সাইকেলে থাকবে CO, তারপরে আবার কি CH2, ঠিক আছে? তারপর আবার দেখো CO, তারপর আবার CH2, তারপর আবার কি COOH। তাহলে এই যে COOH আছে, তার মানে কি COOH আছে মানে ওখান থেকে আমার নাম্বারিং শুরু, কোনো কথা হবে না। তার মানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা 6, ঠিক আছে? 6 নাম্বার। দেন দেখো তাহলে প্রধান কার্যকরীমূলক কোনটা, আমার এইটা। তাহলে অতিরিক্ত যেগুলা আছে এই যে CO এগুলা হলো কি, এগুলা তো আমার কি প্রধান সাইকেল আছে, বাট এগুলা কিন্তু কি আমার পার্শ্ব সাইকেল, তাই না? কারণ এরাও তো একটা কার্যকরীমূলক, যেহেতু এদের থেকে সুপার পাওয়ারের কার্যকরীমূলক আছে, ফলে এরা কিন্তু তখন পার্শ্ব সাইকেল হয়ে যাবে। ফলে CO কিটোন, কিটোন যদি কার্যকরীমূলক হিসেবে ব্যবহার করা হয় তখন আমরা ওন বলি, যেমন প্রোপানন, বিউটানন এগুলা বলি। বাট সে যদি পার্শ্ব সাইকেল হয়ে যায় তখন আমরা কি বলি, অক্সো বলি। ফলে এখানে কিন্তু আমরা অক্সো বলা লাগবে। ফলে এই দুইটা অক্সো, ঠিক আছে? তো নাম্বারিং এ পাশ থেকে 1, ফলে 3 তে একটা অক্সো আছে, 5 এ একটা অক্সো আছে, ফলে 3,5 ডাইঅক্সো, ডাইঅক্সো। আর কোনো কার্যকরীমূলক আছে নাই। তাহলে এবার আসো শব্দমূল, একটা কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 6 কার্বন বিশিষ্ট, তার মানে কি হেক্স, ঠিক আছে? হেক্স কোনো দ্বিবন্ধন দ্বিবন্ধন আছে নাই, তার মানে হেক্স 1 ওয়িক অ্যাসিড। তো 1 ওয়িক অ্যাসিড 1 আমরা নরমালি দেই না, এই জন্য হেক্সানোয়িক অ্যাসিড বলবো আমরা, ঠিক আছে? হেক্সানোয়িক অ্যাসিড, যেহেতু
সি ডাবল সি থাকলে অ্যাসিড হয়, এজন্য হেক্সানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপরে আসো 2 নাম্বারটা, তাহলে এইটা তুমি কি CH3 CH Cl CH2 CHOH CH2 CHO। তার মানে এই যে দেখো CHO আছে মানে কি, আমি বলছিলাম C ডাবল OH বা CHO থাকলে ওদের কার্বনই 1 নাম্বার হয়, কোনো কথা নেই। তাহলে এই কার্বন হলো 1, এই হলো 2, এই হলো 3, এই হলো 4, এই হলো 5, আর 15 মিনিট লাগবে, এই হলো 6। ঠিক আছে, তাহলে দেখো পার্শ্বশিকল আছে, হ্যাঁ এই যে OH, OH যেহেতু একটা কার্যকরী মূলক বাট এর থেকে সুপার কার্যকরী মূলক আছে, এজন্য OH এখন পার্শ্বশিকল হয়ে যাবে, C হলো একটা পার্শ্বশিকল হয়ে যাবে। তাহলে OH মানে কি হাইড্রক্সি, তাই না? আর Cl মানে ক্লোরো, তাহলে হাইড্রক্সি মানে কি H, আর ক্লোরো মানে সি। তাহলে অ্যালফাবেটিক অর্ডারে কে আগে আছে? ক্লোরিন আগে আছে, তার মানে ক্লোরিন আগে লিখতে হবে। তার মানে কি 5 ক্লোরো, 5 ক্লোরো, তারপর আমার কি 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি, তাহলে 5 ক্লোরো 3 হাইড্রক্সি, তারপর কি পার্শ্বশিকল শেষ। তাহলে আমার প্রধান 6টা কার্বন, তার মানে হেক্স। আর এই যে অ্যালডিহাইড মূলক থাকলে তাহলে কি নন হয়, তাই না? তাহলে হেক্স 1 অন, যেহেতু হেক্সানোন আমি তার মানে লিখবো, যেহেতু এক আমি লিখি না, ফলে হেক্সানোন। ঠিক আছে, শেষ। এবার আসো, আচ্ছা সরি, অ্যালডিহাইড থেকে আমরা ন্যাল বলি, তাই না? তাহলে হেক্সান্যাল হবে, হেক্সান্যাল। ঠিক আছে, অ্যালডিহাইড থাকলে আমরা কি বলি? ন্যাল বলি। কিটোন থাকলে তো আমরা নন বলি, তাহলে এখানে হেক্সান্যাল হবে। ঠিক আছে, যদি অ্যালকোহল থাকে তাহলে আমরা নল, আর অ্যালডিহাইড থাকলে ন্যাল, তার মানে হেক্সান্যাল। ঠিক আছে, শেষ। এবার আসো এই যে লাস্টেরটা, এইটা, তারপর CH3 CHOH CH3, ব্র্যাকেট যেগুলা থাকে ব্র্যাকেট গুলো আমরা সবসময় কিন্তু পার্শ্বশিকল হিসেবে ধরবো, যার দেখবা হাত কম আছে তারাই CO রে আমরা লিখবো CH2 CH3। তাহলে এখানে পার্শ্বশিকল, এখানে আমার মেইন কার্যকরী মূলক কি? সবার আমার টার্গেট মেইন কার্যকরী মূলক খুঁজতে হবে। তাহলে মেইন কার্যকরী মূলক এখানে কি আছে দেখো, এই যে COটা আমার মেইন কার্যকরী মূলক, তাই না? তার মানে যৌগ CO মানে কি কিটোন, তার মানে ওন হবে, তার মানে যৌগ লাস্টে ওন হবে, তাই না? তাহলে এই হলো মেইন কার্যকরী মূলক, বাকি হলো সব পার্শ্বশিকল। তার মানে ওইটা কি আর কার্যকরী মূলক হলো না, পার্শ্বশিকল হলো। তাহলে এও পার্শ্বশিকল, তার মানে হাইড্রক্সি, আর এই হলো কি মিথাইল। তাহলে হাইড্রক্সি লিখতে আমার H লাগে, আর মিথাইল লিখতে আমার M লাগে। তাহলে আগে কি আছে H, তার মানে হাইড্রক্সি। আর নাম্বারিং আমি কি করব, কার্যকরী মূলক যেই পাশ থেকে আমার আগে আছে মেইন কার্যকরী মূলক, তাহলে মেইন কার্যকরী মূলক এই পাশ থেকে আমার 3 নম্বরে আছে, আর এই পাশ থেকে আমার দেখো অনেক দূরে আছে, তাহলে এই পাশ থেকে আমি নাম্বার করব 1 2 3 4 5 6 7। শোনো, যদি কোনো কার্যকরী মূলক না থাকে, হয়তো দ্বিবন্ধন বা 3 বন্ধন থাকে, কোন মেইনলি মনে করে কোনো কার্যকরী মূলক নাই, ঠিক আছে, মানে এক কথায় সব একক বন্ধন, সেই ক্ষেত্রে পার্শ্বশিকল যে পাশ থেকে আগে সেই পাশ থেকে আমরা নাম্বারিং করব। বাট যদি মেইন একটা কার্যকরী মূলক থাকে, যেমন দ্বিবন্ধন থাকতে পারে, বা এই যে CO এরকম, বা OH এরকম মেইন কার্যকরী মূলক যদি থাকে, তার মানে যেই পাশ থেকে কার্যকরী মূলক আগে হবে সেই পাশ থেকে আমরা নাম্বারিং করবো। ঠিক আছে, তাহলে যখন আমার কোনো কার্যকরী মূলক নাই, শুধুমাত্র একক বন্ধন মানে অ্যালকেন টাইপের, তখন আমরা পার্শ্বশিকল গুলারে দেখবো কোন পাশ থেকে আগে আছে। বাট যখন আমি দেখবো যে আসলে আমার কার্যকরী মূলক গুলা কোন পাশ থেকে আগে হয়, ঠিক আছে, কার্যকরী মূলক যদি যে 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার কার্বনে থাকে, যেমন দ্বিবন্ধন বা CO, এই কার্যকরী মূলকগুলো তো নরমালি মাঝখানে থাকে, তাহলে আমরা দেখবো যে কোন পাশ থেকে আমরা তাদের আগে পাইতেছি। ঠিক আছে, তাহলে যে পাশ থেকে সেই পাশ থেকে। তাহলে এখন পার্শ্বশিকল করে লিখে আমি হাইড্রক্সি আগে বলতে হবে, তার মানে কি 6 হাইড্রক্সি, 6 হাইড্রক্সি, তারপর কি 5 মিথাইল, 5 মিথাইল, তারপর আমার মেইন কয়টা 7টা কার্বন মানে হেফট, হেফট, তারপর কি সিও আছে, তার মানে কি নোন, তার মানে হেফটা নোন। আচ্ছা, এখানে নোনটা তো আমার 1 নাম্বার কার্বনে নাই, 1 নাম্বার কার্বনে থাকলে আমরা হেফটা নোন বলতো, যেহেতু 1 নাম্বার কার্বনে নাই, ফলে হেফট 1 2 3 3, হেফট 3 ওন হবে। ঠিক আছে, তাহলে শুধু 1 থাকলে আমরা ওই 1টা বলবো না, ডিরেক্ট শব্দমূলের সাথে ডিরেক্ট আমরা অ্যাটাচ করে বলবো, বাট যদি 1 এর বাইরে থাকে তাহলে আমরা হেফট 3 ওন এরকম করে বলবো। ঠিক আছে, তাহলে এই যোগতে আসো CH3 CH2 CH ডাবল বন্ড CH, তার মানে এখানে দেখো, তার মানে কি 3 বন্ধন আছে, ফলে 3 বন্ধন যে পাশ থেকে আগে আমি সেই পাশ থেকে আগে নামকরণ করব। ঠিক আছে, 3 বন্ধন যেহেতু আছে, ফলে নামকরণ এখানে কি হবে, তাহলে এখানে এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5, কোনো পার্শ্বশিকল নাই, তার মানে প্রধান কার্বনে 5, তার মানে পেন্ট, পেন্ট। ঠিক আছে, তারপরে আমি প্রথমে দ্বিবন্ধন আছে 3 বন্ধন আছে, তার মানে কিন বলবো, তারপর মানে ইন বলবো, তারপর আইন বলবো। তাহলে 1 নাম্বার 2 নাম্বার কার্বনে আমার কি, এই পাশ থেকে 2 নাম্বার কার্বনে আমার দ্বিবন্ধন আছে, তার মানে কি 2 ইন, আর 1 নাম্বারে আমার কি 3 বন্ধন আছে, তার মানে কি
ওয়ান আইন, ঠিক আছে, আইন মানে 3 বন্ধন আমরা লাস্টে বলবো, নামকরণের ক্ষেত্রে 3 বন্ধন হিসেবেই করবো, ঠিক আছে। তাহলে পেইন্ট 2 in 1 আইন, এগুলা শেষ। এই যে লাস্টে আরেকটা স্লাইড আছে, এটা একটু কঠিন, দেখো এগুলা তোমাদের একটু সমস্যা হয়েছে, দেখো তাহলে এই যোগটা কি হলো, এরকম 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 এরকম, ঠিক আছে। আচ্ছা এই যে গোল প্লাস এখানে এই যে কোনা মানে কার্বন, ঠিক আছে, কার্বন, আর এখানে দেখো দ্বিবন্ধন দিয়ে ও আছে, ঠিক আছে। আর এই যে এখানে দেখো এই যে অক্সিজেন আছে, তার মানে এখানে একটা অক্সিজেন, দেন অক্সিজেনের পরে একটা কোনা, দুইটা কোনা, তিনটা কোনা, তার মানে এই 1 কার্বন, 2 কার্বন, এই 3 কার্বন, ঠিক আছে। আর বাকিগুলো হাত হাইড্রোজেন দিয়ে পূরণ করে দেবা, তার মানে CH3 CH2 CH2, ঠিক আছে, এটা গেল। এন্ড এই যোগটা মনে রাখবা যে এই যে এটারে বলে আমরা বেনজিন নরমালি বলি, ঠিক আছে। এটা আমরা কি বলি, এই যে বেনজিন, এই যে বেনজিন নরমালি আমরা এই যে দেখো এই যে এইটা হলো আমার বেনজিন, বেনজিন। এখন বেনজিনের উপরে যদি একটা দাগ থাকে, বেনজিনের সংকেত কি, এই একটা দাগ, তার মানে কি এই যে C6H6, ঠিক আছে। যদি উপরে একটা দাগ থাকে, এই যে একটা দাগ, দাগ দিয়ে যদি কেউ যুক্ত থাকে, একটা দাগ মানে কি, এই একটা হাইড্রোজেন কম। বেনজিনের যখন আমরা পড়াবো তখন তোমাদের বোঝাবো, শুধু এতটুকু মনে রাখো, বেনজিনে যদি উপরে একটা দাগ থাকে তার মানে তার একটা হাইড্রোজেন এখানে কম। এই যে এখানে দাগ আছে, বেনজিনে একটা দাগ আছে, তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন সরে গেছে, তার মানে এই যৌগটা কি, এই যৌগটা হলো C6H5, বুঝছো। এটার আমরা সবসময় কি বলি, এটার বলে আমরা ফিনাইল, ফিনাইল, এটা একটু মনে রাখো, ঠিক আছে, একটা দাগ। তার মানে এই যে বেনজিনের মধ্যে, তার মানে বেনজিনের মধ্যে এই যৌগটা যুক্ত আছে, তার মানে এটা একটা প্রতিস্থাপক। ফলে প্রতিস্থাপক গুলারে আমরা কি আগে উচ্চারণ করি, তারপরে তো মেইন যৌগটারে আমরা বলি, তাই না, শব্দমূল্যে বলি। তাহলে এখানে প্রতিস্থাপক কি আছে দেখো, এই যে তার আবার দেখো এখানে এই যে COO আছে, COO এর পর একটা জিনিস আছে, তার মানে এই যৌগটা আসলে এখানে কি ছিল, এটা যদি একটু পরের পড়া তোমরা আগে, তাও তোমরা একটু বুঝবা, সমস্যা নেই। এখানে এই যৌগটা এমন ছিল, দেখো এরকম 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 COO, ঠিক আছে, COOH, এই যে COOH এটারে আমরা বলি বেনজয়িক অ্যাসিড। আজকে একজন কোশ্চেন করছো, বেনজয়িক অ্যাসিড, ঠিক আছে, এটা হলো বেনজয়িক অ্যাসিড, কারণ এটা হলো বেনজিন। এই বেনজিনের সাথে একটা COOH যদি থাকে, এটা বেনজয়িক অ্যাসিড। তাহলে এর সংকেত তোমার কি বলবো, কত, C6 আর কি H5, কারণ এই যে একটা দাগ আছে, এই জন্য কি এটা C6H5 হয়েছে, তারপর কি COOH, ঠিক আছে। তাহলে বেনজিনে একটা দাগ থাকলে কিরা, যদি এই পাশে একটা দাগ থাকতো ফলে C6H4 হইতো এই চক্রটা, তারপরে COOH, ঠিক আছে। তার মানে যতগুলা দাগ থাকবে C6H6 থেকে যত দাগ তত হাইড্রোজেন কমাবা, একটা দাগ আছে তার মানে একটা হাইড্রোজেন কমাইছি, মানে C6H5, ঠিক আছে। তাহলে এই দেখো এটা হলো বেনজয়িক অ্যাসিড, এই যৌগটা কিন্তু একটা বেনজয়িক অ্যাসিডের মতো, দেখো এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত, যদি এই জায়গাতে একটা কি হাইড্রোজেন থাকতো, এই জায়গাতে একটা হাইড্রোজেন ছিল, কিন্তু ওই যৌগটা যখন হাইড্রোজেন ছিল তখন সেটা বেনজয়িক অ্যাসিড ছিল, বাট হাইড্রোজেন সরাই আমি আরে বসাইছি, তাই না। হাইড্রোজেন সরাই আমি আরে বসাইছি, তার মানে এটা আমার কি প্রতিস্থাপক। তাহলে প্রতিস্থাপকের নাম আমার আগে উচ্চারণ করতে হবে, তাহলে প্রতিস্থাপক কি, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 3 কার্বন বিশিষ্ট একটি কি অ্যালকাইল মূলক না, দেখো C3H7 আছে, তাই না, এটা একটা অ্যালকাইল, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হলো কি প্রোপাইল, প্রোপাইল। তাহলে এই যে কার্যকরী মূলক আমি আগে বলছি, এরপর মেইন যৌগটা আমার বলতে হবে, মেইন শব্দমূল আমরা আগে বলতাম না। তাহলে কার্যকরী মূলক বলা, এই পার্শ্বস্থিকল আমার বলা শেষ, পার্শ্বস্থিকল বলার পর মেইন যৌগ, মেইন যৌগ কি ছিল, বেনজয়িক অ্যাসিড, তার মানে বেনজয়িক অ্যাসিড, এটা বুঝছো কিনা, তার মানে প্রোপাইল বেনজয়িক অ্যাসিড, ঠিক আছে, এটা বুঝছো। এরপরে এই যৌগটাতে আসো, এই যৌগ দেখো কি বলছে, এইটা ওই যে এই বেনজিনের ভিতরে গোল না থাকে এরকমও থাকতে পারে, এটা ওই একই, ঠিক আছে, দেখো এরকম। ফলে এই যৌগটার আসলে সংকেত কি হবে, দেখো এখানে 3টা দাগ আছে, একটা দাগ, 2টা দাগ, 3টা দাগ, 3টা দাগ থাকার কারণে আমার কি হবে, C6H6 থেকে 3টা হাইড্রোজেন কমে যাবে, তাই কি না, 3টা হাইড্রোজেন কমে যাবে, ফলে কি এটা হবে C6H3 হবে, তাই না। তারপর তাহলে এটা তো এই চক্রটা লিখলাম C6H3, এরপরে দেখো CH3 আছে কয়টা, CH3 আছে 2টা, তার মানে 2টা CH3 দিলাম, আর একটা আমার কি আছে CH2 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 CH3, এটা আছে, ঠিক আছে। তারপর এখন মনে রাখবা, তার মানে এখন আমার কি নাম্বারিং করতে হবে, কোন পাশ থেকে আমি নাম্বারিং করব, যেহেতু এখানে একটাই ছিল এজন্য আমার নাম্বারিং করা দরকার হয়নি, একটা যদি একাধিক থাকে পার্শ্বস্থিকল, এখানে পার্শ্বস্থিকল 3টা, তার মানে আমার তোমার নামকরণ করতে হবে, যেহেতু পার্শ্বস্থিকল গুলো যখন আমি উচ্চারণ করবো নাম্বারিং দিয়ে উচ্চারণ করবো, তাই না। পার্শ্বস্থিকল একটা থাকলে ওইরকম ওখানে নাম্বারিং করা লাগে না, কারণ পার্শ্বস্থিকল যেটা থাকে ওটাই হয়ে যায় 1, কিন্তু যখন অধিক আছে তখন। তো মনে রাখবা বেনজিনে যদি দেখো যে 2টা একই পার্শ্বস্থিকল আছে আর একটা আমার কি এরকম আলাদা, তাহলে এই যে বড় যেটা অ্যালকাইল মূলক আসবে ওরে আমরা 1 ধরবো, ঠিক আছে, ওই হলো 1। এরপরে আমরা 2 কি অ্যারে ধরবো, অ্যারে 2 ধরতে পারি, 3 4,
অথবা এই পাশে যেতে পারি 2 3 4। তো আমি এই পাশ দিয়ে নাম্বারিং করব না এই পাশ দিয়ে নাম্বারিং করব? মনে রাখবা একটা পার্শ্বস্থিকলের পরে অন্য পার্শ্বস্থিকলগুলো যেই পাশ থেকে আমার কাছে পড়বে আমি সেটা নাম সেই দিক থেকে নামকরণ করব। ঠিক আছে, কি বললাম? যেই দিক থেকে আমার পাশে পড়বে। ঠিক আছে, মেইন আমি যেটার 1 নাম্বার করব, 1 নাম্বার বলার পর অন্যগুলা আমার যত কাছে পড়বে, ঠিক আছে, যেই দিক থেকে আমার কাছে পড়বে আমার সেই দিক থেকে আসলে নামকরণ করতে হবে। তাহলে এইটা আমার কাছে পড়তেছে কে? এখানে এই যে একটা কথা আছে, এই যে এখানে আমি একটা কথা লিখছি, দেখো এখানে কি কথা লিখছি, এখানে বলছে দেখো ত্রিপ্রতিস্থাপিত বেঞ্জিন যৌগের নামকরণের ক্ষেত্রে যদি দুইটা অভিন্ন প্রতিস্থাপক মানে দুইটা একই প্রতিস্থাপক থাকে আর একটা যদি আমার কি ভিন্ন প্রতিস্থাপক থাকে, ঠিক আছে, তাহলে যেটা ভিন্ন প্রতিস্থাপক তারে আমার 1 ধরতে হবে, আর বাকি যেগুলা আছে যে ওগুলা আমার যেই পাশ থেকে কাছে পড়বে সেই দিকে আমার নাম্বারিং করতে হবে। তাহলে কোন পাশ থেকে আমার কাছে পড়তেছে? আমার কাছে পড়তেছে এই পাশ থেকে, যদি আমি গুনি তাহলে আমার কাছে পড়তেছে, এই জন্য আমি এই পাশ থেকে গুনবো। ঠিক আছে, তাহলে এই পাশ থেকে যেহেতু আমার কাছে পড়তেছে যেন আমি এই পাশ থেকে গুনবো, তাহলে 1 এটা হলো 2 এটা হলো 3, তাই না? কারণ এই পাশ থেকে যদি গুনতাম কত হইতো? এটা 1 এটা 2 এটা 3 এটা 4 নম্বরে পড়ে যেত, এটা তখন 4 নম্বরে, এই জন্য আমি এই পাশ থেকে গুনবো না। এই পাশ থেকে যদি আমি কাছে পেয়েছি এটা 3 তারপর এটা 4, তাহলে এখন আমার দেখো তার মানে কি এটা আমার কি এটা 1 2 3 4 চারটা কার্বন বিশিষ্ট কি অ্যালকাইল মূলক না? সবগুলাই তো একক বন্ধন, হাত পূরণ হয়ে গেছে। তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মানে কি CnH2n+1, দেখো হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের থেকে 1 বেশি আছে, মানে 4 কার্বন বিশিষ্ট কি হয়ে যায়? বিউটাইল, তাই না? তার মানে এটা আমার বিউটাইল আর এটা আমার কি মিথাইল, এই দুইটাই আমার মিথাইল। তাহলে 1 নম্বরে আছে আমার বিউটাইল, বাকি দুইটা মিথাইল। তাহলে বিউটাইলে তো আসে বি আর মিথাইলে আসে এম, তাহলে আমি নামকরণ করার ক্ষেত্রে কার আগে বলবো? বি বলবো। তার মানে বিউটাইল হলো 1 নাম্বার, ফলে কি 1 বিউটাইল। ঠিক আছে, তাহলে 1 বিউটাইল। তারপর মিথাইল গুলা কত নম্বরে আছে? একটা আছে 3 নম্বরে, একটা আছে কি, একটা আছে 3 নম্বরে, একটা আছে 4 নম্বরে। তার মানে কি 3 4 ডাইমিথাইল, তাই না? 3 4 ডাইমিথাইল। তাহলে কি 1 বিউটাইল 1 বিউটাইল 3,4 ডাইমিথাইল ডাইমিথাইল। তারপর মেন যৌগটা কি ছিল? একটা বেনজিন তো ছিল, তাই না? তাহলে এটা হলো বেনজিন। ঠিক আছে, তাহলে 1 বিউটাইল 3 4 ডাইমিথাইল বেনজিন শেষ। এবার এই যৌগটাতে আসো, এই যৌগটাতে আসলে কি হয়েছে? CH3। তাহলে এই যে জিনিসটা দেখতেছো এই যে এটা, তার মানে এখানে কি আছে কত? এই যে এখানে কার্বন 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 কার্বন, তাই না? এখানে একটা দ্বিবন্ধন আছে আর এখানে আছে CH3। দেখো তোমারে কিন্তু আমি বেনজিন চক্র বলছি কোনটা, দেখো ভিতরে যখন গোল থাকবে বা 3টা দাগ থাকবে, বাট এখানে কিন্তু একটা দাগ, তার মানে এটা কি বেনজিন কিন্তু না, এটা এটা বেনজিন না। ঠিক আছে, এটা কিন্তু বেনজিন চক্র না, 3টা দাগ থাকা লাগবে, হয় 3টা দাগ থাকবে নয় একটা গোল থাকবে, তাহলে সেটা বেনজিন চক্র হবে। তারপরে যতগুলা দাগ হবে তুমি C6H5 থেকে ততগুলো হাইড্রোজেন কমাবা, বাট এখানে একটা দাগ, ফলে এটা না, ফলে এই যৌগ কি তোমার এটা এরকম করে লিখতে হবে তখন। তাহলে এর দুইটা হাত ফাঁকা থেকে দুইটা হাত বসাও, এর দুইটা হাত ফাঁকা 2 হাত, এর 2 হাত, এর তো আর কি এর 1 হাত, ফলে একটা হাইড্রোজেন, এর কয় হাত? 1 হাত, এর কয় হাত? 1 হাত। ফলে এই যে যৌগটা, এখন তোমরা কিন্তু নরমালি দেখো এখানে একটা এক বন্ধন আছে, ফলে এটা একটা অ্যালকিন হবে। ঠিক আছে, একটা এক বন্ধন অ্যালকিন, বাট যৌগটা কি? সাইক্লো অ্যালকিন, তাই না? সাইক্লো অ্যালকিন তো 6 কার্বন বিশিষ্ট, কারণ একটা দ্বিবন্ধন থাকলে সেটা অ্যালকিন হয়। ঠিক আছে, নরমালি মনে রাখবে একটা দ্বিবন্ধন থাকলে অ্যালকিন হয়, তোমাদের আগে আমরা সাইক্লো অ্যালকিন পড়াইছি। তাহলে 6টা কোণ আছে মানে 6 কার্বন বিশিষ্ট অ্যালকিন মানে কি? সাইক্লো অ্যালকিন, সাইক্লো সাইক্লো অ্যালকিন, তাই না? সাইক্লো অ্যালকিন, বাট এই সাইক্লো অ্যালকিনে কি হয়েছে? এই সাইক্লো অ্যালকিন তার মানে সাইক্লো অ্যালকিন বলতে কি 6টা কার্বন, তার মানে সাইক্লো হেক্সিন হবে, তাই না? অ্যালকিন অ্যালকিন বলতেছি 6 কার্বন যেহেতু, তার মানে কি সাইক্লো হেক্সিন। যেহেতু এক দ্বিবন্ধন আছে এই জন্য অ্যালকিন, এক দ্বিবন্ধন থাকার পর যেহেতু একটা চক্র আছে তার মানে সাইক্লো অ্যালকিন। ঠিক আছে, যেহেতু 6 কার্বন বিশিষ্ট এই জন্য সাইক্লো হেক্সিন শেষ। বাট ঝামেলা হয়েছে, সাইক্লো হেক্সিনের সংকেত কি? C6H কত হবে? নরমাল হেক্সিনের সংকেত CnH2n, মানে কার্বন 6টা থাকলে হাইড্রোজেন 6 দুগুণে 12টা থাকবে, বাট সাইক্লো বসার কারণে নরমাল হেক্সিনের থেকে 2টা হাইড্রোজেন কমে যাবে। আমি বলছি যে কোনো জায়গায় সাইক্লো বললে 2টা হাইড্রোজেন কমে যায়, ফলে আর 2টা হাইড্রোজেন কমে যাবে, এই জন্য কার্বন CnH2n 12 হওয়ার কথা থাকলে এখানে হবে 10। ঠিক আছে, এটা হলো সাইক্লো হেক্সিন। যদি আমার এটা না থাকতো,
বাট এইটা আছে একটা দাগ আছে, তাই না? CH3 একটা দাগ দিয়ে যুক্ত, তার মানে কি C6H9 হয়ে গেছে একটা দাগের, C6H9 তারপর আমার কি CH3, বুঝছো? তাহলে যেহেতু সাইক্লোহেক্সিন নর্মাল অবস্থায় যদি CH3 না থাকতো এটা হলো সাইক্লোহেক্সিন, বাট CH3 একটা পার্শ্বশিকল আছে, তার মানে পার্শ্বশিকল একটা দাগ থাকার কারণে একটা হাইড্রোজেন কমে গেছে, মানে কি C6H9 তারপর একটা CH3, এটা হলো মেইন যৌগ, এটা হলো মেইন যৌগ, ঠিক আছে? তো যেহেতু সাইক্লোহেক্সিনের মধ্যে একটা কি মিথাইল মূলক আসছে, ফলে মিথাইল সাইক্লোহেক্সিন এটার নাম হবে, মিথাইল সাইক্লোহেক্সিন। বুঝছো কিনা বলো? আজকে ক্লাস এইটুকুই শেষ। নামকরণ বুঝছো কিনা বলো? সাইক্লোহেক্সিন বুঝছো, একটা দ্বিবন্ধন আছে এই জন্য আমরা অ্যালকিন ধরলাম, ঠিক আছে? যদি তিনটা দ্বিবন্ধন থাকতো ওটারে আমরা বেনজিন ধরতাম, বেনজিন নিয়ে পরে পড়াবো। যেহেতু একটা দ্বিবন্ধন এই জন্য অ্যালকিন, যেহেতু 6টা কোণা তার মানে কি হেক্সিন, যেহেতু চক্র এই জন্য কি সাইক্লোহেক্সিন, যেহেতু তারপরে আরেকটা দাগ আছে, তবে সাইক্লোহেক্সিনের যে নরমাল সংকেত C6H10 তার থেকে একটা হাইড্রোজেন কমে গেল, মানে C6H9, তারপরে আরেকটা কি CH3 আছে, এই জন্য CH3 নিলাম। তো সাইক্লোহেক্সিনে যেহেতু একটা CH3 পার্শ্বশিকল আছে, ফলে আমার ওই পার্শ্বশিকল উচ্চারণ করার পরে সাইক্লোহেক্সিন বলতে হবে, তার মানে কি মিথাইল সাইক্লোহেক্সিন। বুঝছো কিনা বলো? ক্লাস কিন্তু আজকে শেষ। অন্য যৌগ দিলে পারবো কিনা ভাবতেছি, অন্য যৌগগুলো এইভাবেই যদি থাকে চক্র, এগুলা চেষ্টা করবা, ঠিক আছে? তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো। আমি তো সিস্টেম বললামই, সিস্টেমগুলো বললাম। জৈব এই নামকরণ থেকে আমাদের একটা এমসিকিউ আসে তোমাদের বোর্ড পরীক্ষায়, এগুলা আমি যতগুলো এমসিকিউ দেখালাম সব এগুলা ভর্তি পরীক্ষায় আসছে, রাজশাহী ভার্সিটিতে আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে, আমি সব ভার্সিটির এমসিকিউ গুলা দেখাইছি, ঠিক আছে? বোর্ড পরীক্ষায় এত কঠিন এমসিকিউ তোমাদের দেয় না। তো এই জিনিসগুলো তোমরা একটু প্র্যাকটিস করতে করতে পারবা, ঠিক আছে? সমস্যা হলে তো আমি আছি, যেগুলো যেগুলো সমস্যা হবে এগুলো বলবা। আর নামকরণ অনেক বড় একটা জিনিস, আমি তোমাদের যদি 2টা ক্লাসে শেষ করলাম, মানে সব জায়গায় দেখবা 6-7টা ক্লাসে শেষ করে, অনেক বড় একটা জিনিস, মানে এটাতে এমসিকিউ আসে কম বাট খাটনি বেশি। তো তোমরা বোধহয় এত বেশি খাইটো না, এই যে যেই জিনিসগুলো দেখলাম বন্ডিং স্ট্রাকচার গুলো তো এরকম বুঝতেছো, যে চক্র থাকলে কেমনে কেমনে ই করবা, কেমনে কেমনে বুঝবা, কোনা দিয়ে হাইড্রোজেন দিয়ে এগুলো সবকিছু বুঝে গেছো। তাহলে আমি আজকে ক্লাস শেষ করতেছি, ঠিক আছে? জিনিসগুলো আসলে সব আশা করি তোমরা বুঝছো, সব বুঝছো তো? ওভারঅল ক্লাসটা ভালো লাগছে তো? বুঝছো সব? তাহলে আমি শেষ করি আজকে, ঠিক আছে? ভালো থাকো সবাই, নেক্সট ক্লাস